দিব। তো আজকে আমরা একটু মেইনলি দেখবো যে আইটি ইনভেস্টমেন্ট ডিসিশন মেকিং এ আমরা অনেকগুলো কিন্তু বেসিক ফাইন্যান্সিয়াল মেথডস দেখেছিলাম যেটা আমরা ইউজ করতে পারি, প্লাস আমরা কস্ট বেনিফিট অ্যানালাইসিস দেখেছিলাম। আর ফাইন্যান্সিয়াল মেথডস গুলো তো দুটো চ্যাপ্টারে দেখেছো, চ্যাপ্টার 4 এবং 5 এ, এবং 6 এ আমরা কস্ট বেনিফিট অ্যানালাইসিস দেখেছি। আচ্ছা, চ্যাপ্টার 7 এ মেইনলি হচ্ছে সিএসএফ এবং ডেলফি মেথড এবং ব্যালেন্স স্কোর কার্ড মেথড, তিনটা মেথডস আছে। ওকে, তো সিএসএফ তোমরা মনে হয় মোটামুটি জানো এই বিষয়টা। আমি এটা খুব বেশি ইন ডেপথে যাব না, সিএসএফ টা বলছি। অন্যান্য কোর্স তো তোমরা দেখেছো। ক্রিটিক্যাল সাকসেস ফ্যাক্টরস একটা অর্গানাইজেশনের কি হয়? সিএসএফ হচ্ছে নর্মালি সেই অ্যাক্টিভিটিস গুলো যেগুলো হচ্ছে অর্গানাইজেশন কোনো একটা ভ্যালু অ্যাড করে, ওকে, অথবা কোন একটা মানে কস্ট রিডাকশনে কাজ করতে পারে। হ্যাঁ, কস্ট ড্রাইভার হতে পারে, তো ভ্যালু ড্রাইভার হতে পারে, দু ধরনের হতে পারে। তো আমরা অর্গানাইজেশনে, যে কোনো অর্গানাইজেশনে দেখি সিএসএফ টা মানে প্রত্যেকটা ডিপার্টমেন্ট ওয়াইজ ডিফারেন্ট হতে পারে। ওকে, আর আলাদা আলাদা জায়গা থেকে সিএসএফ আসতে পারে। হ্যাঁ, যে কোন জায়গায় কাজ তো বেটার সেলস হচ্ছে বা বেটার হচ্ছে ভ্যালু এডিশন হচ্ছে, এরকম থাকে। হ্যাঁ, আর ডিপার্টমেন্ট যতগুলো আছে এমআইএস রিলেটেড যদি আমরা চিন্তা করি, তো সবগুলো থেকে যখন সিএসএফ, এগুলো কিন্তু একসাথে অ্যাকুমুলেশনের ইস্যু আছে। ওকে, আচ্ছা আমরা একটু একটু দিই। Okay, so CSF are a set of requirements that if a firm achieves them, they are assured of business success. CSF are sometimes referred to as cost drivers or value drivers, যেটা একটু আগে বললাম, which are activities that have an impact in reducing cost or adding values to service products referred to customers. আচ্ছা, এখানে কি হতে পারে? রিসার্চ এন্ড ডেভেলপমেন্টের কাজগুলো হতে পারে, বা কোনো একটা প্রোডাক্ট ডেভেলপমেন্ট হতে পারে, কাস্টমার সার্ভিস, কোয়ালিটি সার্ভিস, মানে মানে অনেকগুলো হচ্ছে সিএসএফ একটা অর্গানাইজেশনে থাকতে পারে। ওকে, সো আইটি ইনভেস্টমেন্ট ডিসিশন মেকিং এর ক্ষেত্রেও আমরা এই সিএসএফ টা নিয়ে চিন্তা করতে পারি। তোমাদের খেয়াল করো, এই যে ফিগারটা এখানে আছে, এটা হচ্ছে আমরা কি ছিল, এমআইএস হায়ারার্কিক্যাল প্ল্যানিং যে প্রসেস ছিল একদম প্রথম চ্যাপ্টারে, সেখানে আমাদের স্ট্র্যাটেজিক প্ল্যানিং স্টেপস ছিল এই প্রথম চারটা: এক্সটার্নাল অ্যানালিসিস অফ কম্পিটিশন ট্রেডস, ইন্টারনাল অ্যানালিসিস অফ ফার্মস স্ট্রেংথ অ্যান্ড উইকনেস, ওভারঅল কর্পোরেট স্ট্র্যাটেজিক প্ল্যানিং, এন্ড এমআইএস ফাংশনাল এরিয়া স্ট্র্যাটেজিক প্ল্যানিং। এটা ছিল একদম প্রথমটা, স্ট্র্যাটেজিক প্ল্যানিং। তারপরে ট্যাকটিক্যাল, তারপরে হচ্ছিল অপারেশনাল ছিল। তো এখানে হচ্ছে CSFs are commonly a part of all the steps of the MI's hierarchical planning process. So এটা পুরোটাতেই কিন্তু মেইনলি সিএসএফ টা থাকবে, মানে এটা স্পেসিফিক এটাতে যে একটা থাকবে একটা থাকবে না এরকম না। যখন আমরা সিএসএফ আইডেন্টিফাই করব তখন মোটামুটি পুরোটাতেই আমরা কিন্তু সিএসএফ আইডেন্টিফাই করার চেষ্টা করি। যেমন ধর প্রথমটা আমরা যদি দেখি যে মিশন স্টেটমেন্ট অফ দ্য ফার্ম, আসলে আমাদের শুরু হবে হচ্ছে কোথা থেকে, মিশনটা কি অর্গানাইজেশনের। হ্যাঁ, অর্গানাইজেশন এক একটা এক এক রকম হতে পারে, ভ্যারি করতে পারে, ডিফারেন্ট টাইপস অর্গানাইজেশন আছে। হ্যাঁ, বা কোন ইন্ডাস্ট্রিতে মানে অপারেট করছে কোন একটা ফার্ম, এটাও একটা ইস্যু। সো আমরা জানি অনেক ধরনের ইন্ডাস্ট্রি আছে, লাইক হেলথ ইন্ডাস্ট্রি, হ্যাঁ, তারপরে হচ্ছে আমরা যদি বলি গার্মেন্টস ইন্ডাস্ট্রি, বা আদার্স আরো অন্যান্য যে সেক্টর গুলো আছে, অনেকগুলো সেক্টর আছে, সব ইন্ডাস্ট্রি হতে এক এক ধরনের অর্গানাইজেশন আছে, এবং অর্গানাইজেশন আবার ডিফারেন্ট ডিফারেন্ট জায়গায় কাজ করে। হ্যাঁ, কেউ আউটসোর্সিং সোর্সিং এ কাজ করছে, কেউ সাপ্লাই কাজ করছে, কেউ হচ্ছে অপারেশনস এ কাজ করছে, তো কেউ হচ্ছে মার্কেটিং এরিয়াতে কাজ করছে। সো এক একটা ইন্ডাস্ট্রিতেও আবার ডিফারেন্ট ডিফারেন্ট টাইপস অফ ফার্মস আছে বা অর্গানাইজেশনস আছে। সেই সবগুলো, তো মানে আমরা যখন এই সিএসএফ টা আইডেন্টিফাই করতে যাব সেখানে আমাদের আইটি ইনভেস্টমেন্টের ক্ষেত্রে, তখন অবশ্যই আমাদের যে জিনিসটা খেয়াল করতে হবে, ওই ফার্মটার আসলে এক্সাক্ট মিশনটা কি। হ্যাঁ, আসলে কি ধরনের ফার্ম এটা। তো এই মিশন স্টেটমেন্টটা দেখতে হবে, তারপরে অ্যানালাইসিস করতে হবে কম্পিটিশন বা থ্রেটস এর ক্ষেত্রে, তখন আমরা সিএসএফ পেতে পারি। যেমন কম্পিটিশন বা অ্যানালাইসিস বা থ্রেট এর ক্ষেত্রে কি হতে পারে, আমরা বলেছিলাম যে এক্সটার্নাল যখন অ্যানালাইসিস করা হয় তখন মানে প্ল্যানিং এর ক্ষেত্রে আমরা কম্পিটিশন বা থ্রেটস যখন দেখি, তখন এমআইএস রিলেটেড কি হতে পারে। যেমন আমাদের বইয়ের এক্সাম্পলটা আমরা ধরি, একটা বই একটা এক্সাম্পল দেখি। তোমাদের বইয়ে একটা এক্সাম্পল আছে এয়ারলাইন নিয়ে। হ্যাঁ, নর্মালি যদি আমরা কোনো একটা প্লেনের টিকিট কাটি, ওটা কি করি আমরা, হচ্ছে অনলাইন যে রিজার্ভেশন সিস্টেম সেটার উপরেই কিন্তু ওই ইন্ডাস্ট্রিটা মেইনলি
অপারেট করে, হ্যাঁ? তো দেখা গেল যে কোন একটা এয়ারলাইন্স দেখছে তার যে কম্পিটিটর, হ্যাঁ? তাদের হচ্ছে অনলাইন রিজার্ভেশন সিস্টেমটা অনেক ভালো। তো এবং তাদেরটা হয়তো অতটা ভালো না। তো এইটা একটা ইস্যু যে এটা তাদের হয়তো উইকনেস। তাদের অনলাইন রিজার্ভেশন সিস্টেমটা এটা হচ্ছে তাদের আরো ভালো করতে হবে। তাদের একটা উইকনেস আছে। সো এখানে তারা ফোকাস করতে পারে। তারা ইমপ্রুভ করতে পারে ফার্দার, হ্যাঁ? তারপরে পরে একটা হচ্ছে ইন্টারনাল যে এনালাইসিসটা করতে পারে স্ট্রেংথ উইকনেস এর জন্য এটা আছে। বাইরে থেকে কি থ্রেটস আসছে মানে বাইরের এক্সটার্নাল এনালাইসিস এর পর ইন্টারনাল আসবে। এটা আবার একেকটা অর্গানাইজেশনের জন্য একেক রকম হবে। যে অর্গানাইজেশনটা এটাও ডিপেন্ড করবে আসলে কি ধরনের অর্গানাইজেশন কি কাজ করে সেটার উপরেই। তো তারা যেমন ধরো এর ক্ষেত্রে বলছিলাম, এয়ারলাইন্স এর ক্ষেত্রে তারা হয়তো দেখলো তাদের আম অন্য কোনো একটা স্টেজে হয়তো তারা বেশ ভালো। হ্যাঁ? এটা হতে পারে। ইন্টারনাল অপরচুনিটিস বা কি আছে বা তাদের রিসোর্স ব্যবহার করে তারা হয়তো কোনো বেটার কিছু করতে পারে। সেই রকম যদি করি সেটাও আমরা কিন্তু আইডেন্টিফাই করতে পারি তারা। সো যেমন যদি এরকম হয় যে আম তারা হয়তো কোনো একটা কুইক ইনভেস্টমেন্ট করতে পারছে না। যেহেতু তারা দেখেছে এক্সটার্নালি এনালাইসিস করে যে তাদের কম্পিটিটররা তাদের চেয়ে অনেক ভালো অনলাইন রিজার্ভেশন সিস্টেম আছে। বাট তাদের এখনো হয়তো ওই কুইক ক্যাশটা নাই যে এখন তারা খুব দ্রুত একটা ইনভেস্টমেন্ট করবে অনলাইন রিজার্ভেশন সিস্টেমটা আরো ভালো করবে। তো সেক্ষেত্রে যেটা করতে পারে তারা হয়তো তাদের যে এক্সিস্টিং যে ফোন কল যে সিস্টেমটা আছে বা নর্মাল হচ্ছে এয়ারপোর্টে যে রিজার্ভেশন সিস্টেমটা আছে ওইটার কোয়ালিটিটা বেটার করতে পারে, হ্যাঁ? বা মানে এই অনলাইন যে সিস্টেমটার ব্যাকআপে সে অন্য ওর যেখানে স্ট্রেংথ সেই কাজটা হয়তো সে আরো ফোকাস করতে পারে। এটা হতে পারে একটা। মানে ওই থ্রেডটাকে আ বিষয়ে কাজ করার জন্য সেই তার যে স্ট্রেংথ যে জায়গাটা সেই জায়গাটা তার ফোকাস করতে পারে। হ্যাঁ? তো এটা একটা হতে পারে। তো সিএসএফ যেটা আমরা বলছি প্রত্যেকটা জায়গায় আমাদের কিন্তু মেইনলি সিএসএফ থাকবে। সিএসএফ এর যেটা ইস্যুটা থাকে যে আইডেন্টিফাই করার ইস্যু যেটা আমরা এখানে খেয়াল করা এটা হচ্ছে তোমাদের বইয়ের পেজ 178 এ সরি 2 তে আছে 172 তে টেবল 2 তে আছে। সিএসএফ রিলেশনশিপ উইথ স্ট্র্যাটেজিক গোলস। তো আমাদের যেটা করতে হবে যখন আমরা এমআইএস বা যেটা বল মাইট ইনভেস্টমেন্টের ক্ষেত্রে প্ল্যানিং এর ক্ষেত্রে সিএসএফ টা আমাদের প্রথম থেকেই অ্যালাইন থাকতে হবে। এখানে দেখো যে ওভারঅল কর্পোরেশন যে স্ট্র্যাটেজিক প্ল্যানটা আছে এটা হচ্ছে কি ডেভেলপ দ্য হাইয়েস্ট কোয়ালিটি ইন সার্ভিসেস অফার্ড ইন দ্য ইন্ডাস্ট্রি। ওকে, এটা একটা ধরলাম। এটা যেমন ধরো আমরা যদি বলতে পারি কোয়ালিটি সার্ভিস, অনলাইন রিজার্ভেশন এটা আছে কিন্তু কোয়ালিটি সার্ভিস ওটা থ্রুতে হয়তো দেখবে না কিভাবে করবে সেটা আমরা দেখি। এমআইএস স্ট্র্যাটেজিক প্ল্যান আছে কি ওখানে এটারও যদি আমরা করতে চাই এই প্ল্যানটা তখন আমার হচ্ছে কিছু স্ট্র্যাটেজিক প্ল্যানস নেওয়া হলো। যেমন একটা হচ্ছে ডেভেলপ অ্যান এমআইএস দ্যাট সাপোর্টস ম্যানেজার্স অ্যাবিলিটি টু মনিটর চেঞ্জেস ইন সার্ভিস কোয়ালিটি। এটা তো এইটার আরো স্পেসিফিক এমআইএস গোল হলো অ্যাচিভ এমপ্লয়ি সিস্টেমস টু কন্টিনিউয়ালি মনিটর অ্যান্ড রিপোর্ট সার্ভিস সাকসেস অ্যান্ড ফেলিওর। আর সিএসএফ টা কি হবে এটার সাথে, এটার জন্য আসলে কোন জিনিসটা দরকার এই কাজটার জন্য? এখানে সিএসএফ টা হচ্ছে লাস্টের যে অংশটা আছে দেখো যে টাইমলি ইনফরমেশন সো প্রবলেম ক্যান বি আইডেন্টিফাইড কুইকলি অ্যান্ড কারেকশন আন্ডারটেকেন। ওকে, সো সার্ভিস কোয়ালিটি যদি আমাদের প্ল্যান থাকে সার্ভিস কোয়ালিটি আমরা ডেভেলপ করব সেই রিলেটেড একটা স্ট্র্যাটেজিক প্ল্যান থাকবে মাইসের গোল থাকলো এবং সেটার জন্য আসলে সিএসএফ টা কি হবে। ওকে, সো এরকম প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু আমরা কি করতে পারি সিএসএফ টা আইডেন্টিফাই করতে পারি। সিএসএফ টা আইডেন্টিফাই করার পরে মেইনলি হচ্ছে যেটা করা হয় এবং আরেকটা জিনিস বলে রাখি এটা হচ্ছে যে কোন কোন জায়গায় আমরা সিএসএফ টা দেখার পরে বুঝতে পারি যে কোন জায়গায় ফ্যাক্টরটাতে আমি ফোকাস করলে আমার ভ্যালু অ্যাড হচ্ছে অর্গানাইজেশনের জন্য, হ্যাঁ? বা আমরা আইটি ইনভেস্টমেন্টের ক্ষেত্রেও যেটা হয় বা এমআইএস এর হাইরার্কিক্যাল প্ল্যানিং যেটা আমরা দেখছি প্রত্যেকটা ডিপার্টমেন্ট আছে, হ্যাঁ? একেক ডিপার্টমেন্টের গোলও একেক রকম। তাদের কাজের অ্যাক্টিভিটিস একেক রকম। তো তাদের হয়তো যখন আইটি ডিপার্টমেন্টে বা যদি আমি বলি এমআইএস ডিপার্টমেন্টটাকে বা আইটি ডিপার্টমেন্টই বলি, আইটি ডিপার্টমেন্টকে বলছে যে আমরা এই আইটি ইনভেস্টমেন্ট লাগবে। তখন এরকম হয়তো রিডান্ডেন্সিও থাকতে পারে ইনভেস্টমেন্টের ক্ষেত্রে। তো এই সিএসএফ টা বের করার মেইন কারণ হচ্ছে যে ওইটা ইম্পর্টেন্ট এবং এইটা রিলেটেড আমি আইটি ইনভেস্টমেন্ট কিভাবে করতে পারি, কোন জায়গাটায় আমার আসলে দরকার। ওই জিনিসটা কিভাবে পাবো ওটার জন্য লাইক টাইমলি ইনফরমেশন পাওয়ার জন্য আমার কি ধরনের সিস্টেম থাকলে বেটার হয়। ওকে, সেই যেমন রেড কালারের যে রোটা দেখছো এখানে দেখো এখানে আরেকটা আছে এটার জন্য হচ্ছে সিএসএফ হচ্ছে কাটিং এজ আইটি এটা দরকার তাদের। আরেকটা হচ্ছে যেমন এটা এমআই সাপোর্টস কাস্টমার্স আইডিয়া অফ কোয়ালিটি এটা, তাহলে হচ্ছে ইফেক্টিভ মার্কেটিং ইন্টেলিজেন্স
হবে from perhaps an online service system, so new suggestion can be effectively implemented. Okay, so এরকম কিছু থাকতে পারে যেটার উপর বেস করে হচ্ছে আমরা আইটি ইনভেস্টমেন্ট ডিসিশনটা মেক করতে পারি। সো এই যে আমরা কোম্পানি ওয়াইড যে অনেকগুলো সিএসএফ আসবে, সেটাকে আমরা কোম্পানি ম্যানেজাররা তারা কি করতে পারে, একটা ইন্টিগ্রেটেড এমআইএস এর জন্য সিএসএফ ডেভেলপ করতে পারে, কারণ এক একজন তো এক এক রকম রিকোয়ারমেন্ট দিতে পারে। যেমন এখানে দেখো এই ইয়াটাতে সিস্টেমস ম্যানেজার সিএসএফ একটা দিল, যেটা ম্যানেজার তাদের মতো মনে করছে এই জায়গাগুলো আমাদের দরকার, তারা দিল। এবং সবগুলো প্রত্যেকটা ম্যানেজাররা দেওয়ার পরে এই যে ম্যানেজার গুলো কিন্তু কালেক্ট অ্যানালাইজ ইন্ডিভিজুয়াল ম্যানেজার সিএসএফ, তারপর ডেভেলপ কনসেনসাস অন এমআইএস ফাংশন এরিয়া সিএসএফ, তারপরে কোম্পানি ওয়াইড সিএসএফ করা দরকার। এই কোম্পানি ওয়াইড করার পরে হচ্ছে ডেভেলপ এমআইএস টু সাপোর্ট সিএসএফ। এই সিএসএফ গুলোকে মানে সাপোর্ট করার জন্য আমাদের এমআইএস এর কি কি দরকার লাগবে টোটাল, সেই জায়গাগুলো করবে এবং সেইভাবে তারা বিভিন্ন জায়গায় কাজ করবে। মানে এখানে হতে পারে ডেভেলপ ডিসিশন সাপোর্ট সিস্টেম বা ডাটাবেস নিল, বা কোন কোন জায়গায় সিএসএফ ক্যান বি ইউজ টু ডেভেলপ আইএস প্রায়োরিটিস। ওকে, তো মানে আসলে আমরা কোন জায়গায় ইনভেস্টমেন্টটা করব, এটা একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর, যে সিএসএফটা জানা থাকলে তখন এটা আমরা যখন অর্গানাইজেশন ওয়াইড সিএসএফটা আমরা জানবো, তখন আমরা হচ্ছে তার এই সিএসএফটা ডেভেলপ করার জন্য বা সাপোর্ট করার জন্য কোম্পানিকে আগায় নেওয়ার জন্য কি ধরনের এমআইএস এর বা কোন জায়গায় ইনভেস্টমেন্টটা করতে হবে সেটা আমরা দেখতে পারি। ওকে, তো এই যে এখানে খেয়াল করে যে ডেভেলপ কনসেনসাস কোম্পানি ওয়াইড সিএসএফ, এটা আমরা কিছু মেথডস ইউজ করতে পারি, যে এটা কিভাবে করব, সবগুলো আমরা অ্যাকুমুলেট করি, কনসেনসাসটা কিভাবে করব, সেজন্য আমরা আরেকটা প্রসিডিওর ফলো করি, সেটা নাম হচ্ছে ডেলফি মেথড। ওকে, আচ্ছা, তোমরা কি পুরো স্ক্রিনটা দেখতে পাচ্ছ? আচ্ছা, এটাকে আমরা বলি ডেলফি মেথড। এটা হচ্ছে আমরা কি করবো, যে কনসেনসাস কিভাবে ক্রিয়েট করবো। আমরা কি করলাম, একটু আগে সিএসএফ গুলা বললাম কালেক্ট করেছি সব ডিপার্টমেন্ট থেকে, বা সব ম্যানেজার থেকে আমরা নিলাম, নেওয়ার পরে এখন কোনটার উপরে আসলে কাজ করব যদি আমরা কম্পাইল না করতে পারি, বা ওখানে যদি একটা এগ্রিমেন্ট না থাকে যে কোনটা আমি কাজ করব, তখন কিন্তু একটা প্রবলেম ক্রিয়েট হয় যে আসলে কোন জায়গায় আমাদের আসলে দরকার আইটি ইনভেস্টমেন্টটা। ওকে, সো আমরা ডেলফি মেথডটা হচ্ছে কি, ডেলফি মেথড একটা প্রসিডিওর for structuring a group communication process to effectively allow a group of individuals as a whole to deal with complex problem. এটা একদম খুব সিম্পল একটা প্রসিডিওর আছে, আমি প্রসিডিওরটা তোমাকে বলি। তোমাদের বইয়ে আছে, দেখো বইয়ের পেজ 175 এ আছে। বই থেকে আমরা দেখি, এখানে স্টেপ গুলো এখানেও আছে। মেইনলি হচ্ছে আমরা এটা খেয়াল করো, প্রথমে আমরা বিভিন্ন ম্যানেজার বিভিন্ন ডিপার্টমেন্ট থেকে অর্গানাইজেশনে আমরা কি সিএসএফ অলরেডি কালেক্ট করা হয়েছে। হ্যাঁ, এখন আমরা কি করছি, কনসেনসাস ডেভেলপ করবো কিভাবে। কনসেনসাস যখন ডেভেলপ হবে যে সিএসএফ এইটা এটা অর্গানাইজেশনের জন্য, তখন ওটার জন্য আমরা এমআইএস ইনভেস্টমেন্টে যাব। এর আগে আমাদের কনসেনসাস ডেভেলপ করতে হবে। আর ডেলফি মেথড হচ্ছে একটা মেথড যেটার মাধ্যমে আমরা, এটা আসলে অন্যান্য আরো অনেক জায়গায় অনেক প্রসিডিউরে করা যায়, তোমরা মানে পরবর্তীতে আরো অনেকগুলো ডেলফি মেথড নামটা অনেক কমনলি শুনবা আর কি। তারপরে ব্যালেন্সেস, মানে এই যে মেথডস গুলো আমরা কিন্তু শুধুমাত্র যে আইটি ইনভেস্টমেন্টে আমরা ব্যবহার করছি, বাট এটা কিন্তু অন্যান্য কোর্সেও তোমরা দেখতে পারো, বিজনেসে আমরা এই জিনিসগুলো ইউজ করা হয় ডেলফি মেথডটা। তো অন্যান্য কোর্সেও তোমরা এই বিষয়টা পাবা। তো ম্যাথডসটা মানে সিম্পলি আমি বলে যাচ্ছি, ম্যাথডসটা কি কিভাবে করে। আমি যদি সিম্পলি বলি, আমরা এখানে আমরা প্রথমে আমাদের দরকার হচ্ছে এক্সপার্ট কারা। ওকে, এখন আমরা নর্মালি স্টাফদের দিয়ে হচ্ছে ডেলফি মেথডটা করা হয় না, এক্সপার্ট বা নলেজেবল পার্সন যারা আছে, হ্যাঁ, যারা এই বিষয়ে জানে, যে যে বিষয়ে কাজ করে, যারা ক্রিটিক্যাল সাকসেস ফ্যাক্টর গুলো মানে দিতে পারছে, যেসব ম্যানেজার, যারা এক্সপার্ট ম্যানেজার, তাদের থাকে আমরা হচ্ছে সিএসএফ টা নিচ্ছি। So we have to select a group of managers or experts to determine the CSFs. Okay, so তারা knowledgeable person থাকবে। এমনি যে কাউকে মানে একটা জাস্ট এমপ্লয়িকে আমরা নিয়ে আনতে পারবো না যখন আমরা ডেলফি মেথড অ্যাপ্রোচ ইউজ করব। তো আমাদেরকে কি করতে হবে, প্রথমে একটা মানে প্যানেল অফ এক্সপার্ট নিয়ে আসতে হবে, যারা হচ্ছে কনসেনসাস এদের হচ্ছে এগ্রিমেন্ট যেটা, সেটার মাধ্যমে আমরা সিএসএফ টা তৈরি করবো আর কোম্পানি ওয়াইড যেটা সেটা তৈরি হবে। সো ফার্স্ট স্টেপ হচ্ছে এই ম্যানেজার গ্রুপটাকে সিলেক্ট করবে ডেলফি মেথডের জন্য। সেকেন্ড স্টেপ হচ্ছে
Send each expert in the group a questionnaire requesting what they feel are appropriate CSFs. তো আমাদের কিন্তু খেয়াল করো, আগে আমাদের কিন্তু অলরেডি একটা কি করেছি আমরা, কোম্পানি ওয়াইড বা কোম্পানি ওয়াইড না, আমি হচ্ছে অনেকগুলো লাইক আমি ধরলাম 10টা ডিপার্টমেন্ট, 10টা ম্যানেজার আমাকে দিয়েছে। আম, মানে তাদের এক একজন হয়তো 15-20টা করে সিএসএফ আছে, মানে তার মানে কতগুলো হলো। তো এইরকম একটা অনেকগুলো আসছে, আসার পরে আমরা কি করবো, একটা কোশ্চেনের সেট আপ করছি বা সার্ভে করছি। এই লিস্টে আমরা ওই এক্সপার্ট, প্রত্যেকটা এক্সপার্টকে আমরা দিলাম। তো আমরা ধরুন এক্সপার্টের একটা গ্রুপ নিয়েছি, লাইক আমি বললাম যে 6 জনের একটা গ্রুপ নিয়েছি। তো এই 6 জনের গ্রুপের প্রত্যেককে আমরা কি করব, এই যে কোশ্চেনারটা পাঠাবো। ওকে, পাঠাবো। এখানে পাঠানোর পরে তারা কি করবে, তাদেরকে আমরা বলবো মেইনলি যে আপনারা একটা প্রায়োরিটাইজ করেন, হ্যাঁ, প্রায়োরিটি সেট করবে যে কোন সিএসএসটা আপনার কাছে ইম্পর্টেন্ট মনে হচ্ছে। তো দেন উই হ্যাভ টু কালেক্ট দ্য কোয়েশ্চেনিয়ার ফ্রম দ্য গ্রুপ ডকুমেন্ট। ওকে, গ্রুপ ডকুমেন্ট রেজাল্টস অ্যানালাইজ এন্ড প্রিপেয়ার রিপোর্ট। সো তারা যখন পেলো, পাওয়ার পরে তারা কি করবে, এটা একটা র্যাঙ্কিং করবে। ওকে, তারা মনে করবে যে হ্যাঁ দেখেছে, মানে এটা একটা এক ধরনের ভোটিং সিস্টেমের মতো আর কি, যে তারা বলো না এই জিনিসটা ইম্পর্টেন্ট মনে হচ্ছে আমার এখান থেকে। হয়তো সে তার নিজের যেটা দিয়েছে সেটাও বাদ দিতে পারে। তোমার কথা, তারা হচ্ছে একটা র্যাঙ্কিং করবে, প্রায়োরিটি সেট আপ করবে, সিএসএফ আইডেন্টিফাই করবে। তো এইটা যখন আবার কোশ্চেনের কালেক্ট করার পরে, যে যারা ডেলফি মেথড অ্যাপ্রোচ ইউজ করছে, যারা মানে অর্গানাইজেশনে আছে আর কি, বা যেই যে ফেসিলিটেটররা মেথডটা ইউজ করছে, তারা কি করবে, তারা হচ্ছে কালেক্ট করবে কোশ্চেনার গুলো বা সার্ভে গুলো, কালার করার পর সিএসএফ টা আবার তারা র্যাঙ্কিং করবে যে এইটা হচ্ছে বেশি মানে ভোট পাচ্ছে বা যেটা হোক, মানে যদি প্রায়োরিটি সেট হবে, হয়তো নাম্বার 1 এটা আসছে, নাম্বার 2 এটা আসছে, এভাবে করে তারা সেট আপ করলো। করার পরে হচ্ছে এই জিনিসটা আবার হচ্ছে আবার তাদেরকে পাঠানো হবে, সেন্ড রিপোর্ট অ্যান্ড রিভাইজড কোশ্চেনার টু দ্য এক্সপার্ট। ওকে, সেটার উপর ওরা হয়তো আবার একটা কোশ্চেনার তৈরি করলো এবং আবার পাঠালো। পাঠানোর পরে হচ্ছে উম, তারা আবার র্যাঙ্কিং করবে। তো করতে করতে এরকম হবে, যেটা এটা আসলে বারবার হচ্ছে রিপিটেড হবে কয়েকবার। করার পরে যেটা হবে, এরকম অনেক হচ্ছে যেটা খুব কম সবাই ফোকাস করছে না, এটা আসলে প্রয়োজন, এরকম মাইনর, এরকম যদি এরকম কোনো কিছু থাকে, মাইনরিটি আছে কিন্তু কেউ হচ্ছে এটা, কেউ হয়তো সাজেস্ট করেছিল বাট দেখা যাচ্ছে মাইনরিটি, এটা অত অত ভোট পাচ্ছে না, সেই ক্ষেত্রে তাদেরকে বলা হবে যে তোমরা চেঞ্জ করবা কিনা। হ্যাঁ, মানে মেজরিটি এক্সপার্টরা হয়তো এটা ফিল করতেছে না যে এটা আসলে দরকার এই সিএসএফ টা। তো তারা যদি মানে মনে করে যে না চেঞ্জ করবে, তাদেরকে এক্সপ্লেইন করার একটু সুযোগ দেওয়ার কথা, যে আপনি কেন চেঞ্জ করছেন, এটা বলতে পারে। কিন্তু এখানে হচ্ছে ওপেন ডিসকাশন টাইপের হয় না। হ্যাঁ, এটা অ্যানোনিমাস টাইপের হচ্ছে। অ্যানোনিমাস, কেউ জানে না যে কে কোনটা র্যাঙ্কিং দিচ্ছে, জানতেছে যে এইটুকুই, যে তারা হচ্ছে সবাই কাজ করছে এবং হচ্ছে ওইটার কোশ্চেনারে তার যে রেসপন্স করছে সেটার উপর বেস করেই হচ্ছে এই ইয়াটা, র্যাঙ্কিংটা তৈরি হচ্ছে। তো এইভাবে কয়েকবার হবে, মানে 3-4 স্টেপটা কন্টিনিউয়াস হবে, এবং যতক্ষণ না কোনো চেঞ্জ মানে অফ হয়ে যায়, যা আর চেঞ্জ আসছে না, ততক্ষণ পর্যন্ত এই প্রসিডিওরটা রিপিট করবে। ওকে, তো তারপরে একেবারেই হচ্ছে ফাইনালি একটা মানে সেট অফ লিস্ট অফ সিএসএফ তৈরি হবে, যেটা আসলে চেঞ্জ হবে না আর কখন, মানে হচ্ছে না। তার মানে আমরা ধরে নিবো এটা কনসেনসাস ডেভেলপ হয়েছে এবং সবাই ওকে এগ্রি যে এটা ঠিক আছে। ওকে, তার মানে এটা এরকম না যে একটা টেবিল বসে সবাই আলোচনা করে করছে, এটা না, ওইটারও আর অন্যান্য প্রসিডিউর আছে। তো এটা হচ্ছে এই মেথডটার নিয়ম হচ্ছে, তারা হচ্ছে সার্ভে করে করে তাদের থেকে কমাবে, সিএসএফ টা মানে কমিয়ে আনবে আস্তে 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 অপিনিয়নটা। হ্যাঁ, এই এই যেটা আমরা বললাম শুধু সিএসএফ না, এবং এই ডেলফি মেথড আর অন্যান্য অনেক জায়গায় ইউজ করা হয়। এখানে মেইনলি এক্সপার্টদের নেওয়া হয় এবং হচ্ছে এরকম অ্যানোনিমাস, মানে কেউ অপরিচিত থাকে, এবং এই সার্ভের মাধ্যমে করা হয় আর কি এটা। ওকে, আর যেমন আমরা হচ্ছে যদি একসাথে বসে ব্রেন স্টর্মিং করে, ওটা আবার ব্রেন স্টর্মিং বা আদার্স কোনো অনেকগুলো ওয়ে আছে, ওটা আলাদা, এটা এখানে প্রয়োজনে ওই এই এই মেথডটা তোমরা অন্য অন্য জায়গায়ও পাবা। সো ডেলফি মেথডে আমি প্রসিডিউরটা বললাম, এখন আমরা দেখবো কিছু হচ্ছে বেনিফিশিয়াল ফিচার্স। তোমাদের বই ওখানে আছে, কিছু ফিচার্স আছে এবং কিছু ডিফিকাল্টিসও আছে। তো এখানে দেখি আমরা বেনিফিশিয়াল ফিচার্স কি কি। রিডিউসেস দ্য এফেক্ট অফ ডমিনেন্ট এক্সপার্টস বাই মিনস অফ কোয়েশ্চেনার। অনেক সময় থাকতে পারে কোন এক্সপার্ট খুব ডমিনেন্ট করছে, কোন একটা বলছে না আমার এটা প্রয়োজন। হ্যাঁ, এটা যেমন যদি অনেক সিনিয়র হয় সামনাসামনি বসে, তখন আর জুনিয়র হয়তো অনেক সময় বলতে পারে না যে না এটা আসলে মনে হচ্ছে না প্রয়োজন। যেহেতু এখানে কনসেনসাস ডেভেলপের ইস্যু আছে,
তো ডোমিনেন্ট এক্সপার্ট থাকলেও তার এফেক্টটা কিন্তু অনেক কমে যায়, যেহেতু সবাইকে ওই জিনিসটা এগ্রি করতে হবে। দেন রিডিউসেস প্রেয়ার প্রেশার বাই অ্যালোয়িং এক্সপার্টস টু ইউজ দেয়ার ওন ইন্ডিপেন্ডেন্ট জাজমেন্ট। ওকে, যেটা একটু আগে বললাম, হ্যাঁ, পিয়ার প্রেশার থাকে, যে সবাই বলছে আমি মাঝখান দিয়ে বলছি না, এটা কেমন হলো, এরকম টাইপের কোনো প্রেশার না, সে যেটা মনে করছে সেটা দিতে পারে। Allows ideas and concepts to be introduced to the group so that these ideas and concepts can be evaluated without prejudice. আচ্ছা, তারপরে reduces fringe opinions by a series of question and answer। যদি কোনো খুব মাইনর অপিনিয়ন থাকে যেটা আসলে আসছে না বারবার, ওটা ডিলিট হয়ে যাবে, তখন ওটা আসবে না, বাদ হয়ে যাবে। ওকে, আচ্ছা, এরপরে আমাদের যেটা ইম্পর্টেন্ট একটা ফ্যাক্টর, সেটা হচ্ছে ব্যালেন্স। আচ্ছা, ডেলফি মেথডের কিছু লিমিটেশনস আছে, তোমরা এটা বইয়ে দেখে নিও, আমি এখানে নিয়ে আসিনি। যেমন এটা হচ্ছে যে অনেক সময় যে এক্সপার্ট সিলেকশনটা একটু ডিফিকাল্ট হয়, হ্যাঁ। তারপরে কোশ্চেন খুব সুন্দর করে, খুব ভালো করে সার্ভে কোশ্চেনটা তো প্রিপেয়ার করতে হয়, এবং যেন ভেগ কোনো অ্যান্সার না, সেই জন্য হচ্ছে যে টেস্ট করে দেখতে হয় এটা আসলে ঠিক মতো আছে কিনা। এবং এই যে টাইমিং, একটু টাইম রিকোয়ারমেন্টসটা বেশি হয়, যেহেতু এটা বারবার করা হচ্ছে, কত সময় লাগবে এটা একটু আমরা জানি না যে কত সময় লাগছে। যত তাড়াতাড়ি হবে তাহলে বেটার, কিন্তু অনেক সময় দেখা যায় অনেকবার রিপিট করা হচ্ছে স্টেপ গুলো, 3-4 স্টেপটা বারবার রিপিট করা হচ্ছে। সো টাইম রিকোয়ারমেন্টস একটা আছে। ওকে, তো তারপর হচ্ছে যে কোনো ডিসএগ্রিমেন্টটা যদি অ্যাভয়েড করা হয়, অনেক সময় এরকম হতে পারে আর্টিফিশিয়াল কনসেনসাস হইতে পারে, এরকম যে আসলে এটা মানে হয়তো ভালো হইলো না, আবার হচ্ছে মানে আর্টিফিশিয়ালি একটা কনসেনসাস ডেভেলপ করবে, বাট হয়তো কোনো না কোনো দিকে হয়তো বেটার না, যেটা আমরা মনে করছি সেটা, ওটাও হতে পারে। তো এরকম কিছু উইকনেস বা প্রবলেম থাকতে পারে ডেলফি মেথডের আছে, কিন্তু আমরা বেনিফিটস গুলো দেখলাম। ওকে, আমরা ডেলফি মেথডের মেইনলি হচ্ছে আমরা বললাম যে এক্সপার্ট আমরা ইউজ করি, হ্যাঁ, কেন আমরা এক্সপার্ট ইউজ করি, কেন আমরা মানে নিব না, এবং সেই ডেলফি মেথডের প্রসিডিওরটা দেখলাম, এবং হচ্ছে অ্যাডভান্টেজ দেখলাম, আর কিছু লিমিটেশনের কথা বললাম। আচ্ছা, ব্যালেন্স স্কোর কার্ড মেথড কি, এটা তোমরা অলরেডি চ্যাপ্টার সম্ভবত 3-তে পড়েছো। ব্যালেন্স স্কোর কার্ড মনে আছে? আইটি, যে আমরা বিজনেস আইটি পারফরমেন্স মেজারমেন্টের ক্ষেত্রে আমরা ব্যালেন্স স্কোর কার্ড কিন্তু অলরেডি আমি তোমাদেরকে দেখিয়েছি যে আমরা 4টা পার্সপেক্টিভে করব। ওকে, সো আমরা এখানে দেখবো ব্যালেন্স স্কোর কার্ড মেথড। আমরা আজকে মেইন যে ফোকাস যেটা করব, যে অংশটা আমি করা হয়ে গেছে, আমি একটু রিপিটেড দিব না, একটু অন্য অংশটা আমি নিয়ে কথা বলছি। আচ্ছা, ব্যালেন্স স্কোরকার্ড মেথড ইজ এ টেকনিক কোম্পানিজ ইউজ টু ট্রান্সলেট দেয়ার স্ট্র্যাটেজিস ইনটু অবজেক্টিভ এন্ড মেজার্স। যেহেতু আমরা কিসে ইউজ করেছিলাম এটা, আমরা পারফরমেন্স মেজারমেন্টে ইউজ করেছিলাম। যেমন ফাইন্যান্সিয়াল, বিজনেস ছিল, ইন্টারনাল প্রসেস ছিল, এবং একটা কি ছিল, লার্নিং এন্ড গ্রোথ ছিল। ওকে, আমি ওখানে চলে যাই, রিপিট করবো না, যেহেতু এই জিনিসগুলো আগে আমরা অলরেডি পড়েছি। আর একটু খেয়াল করে দেখো, এই বিষয়গুলো কিন্তু অলরেডি দেখাচ্ছে, এই জিনিসটা নিয়ে আমি এখন কথা বলবো। The balance scorecard is organized into 4 areas or perspectives. যেটা আমরা আগে বলেছি, ব্যালেন্স স্কোর কার্ডে তোমরা দেখেছো 4টা পার্সপেক্টিভ আছে, একটা ফাইন্যান্সিয়াল, কাস্টমার, লার্নিং এন্ড গ্রোথ পার্সপেক্টিভ, আর একটা হচ্ছে ইন্টারনাল বিজনেস পার্সপেক্টিভ। তো ফাইন্যান্সিয়াল পার্সপেক্টিভটা হচ্ছে কি, ফাইন্যান্সিয়ালি কেমন করছে, হ্যাঁ, বা কাস্টমারদের কাছে কেমন গ্রোথ হচ্ছে, এই বিষয়গুলো। কাস্টমার পার্সপেক্টিভ হচ্ছে কাস্টমারদের থেকে, বা কাস্টমারকে আমরা হাউ শুড উই অ্যাপিয়ার টু আওয়ার কাস্টমার্স, এটা। আর লার্নিং এন্ড গ্রোথ হচ্ছে কি, how will we sustain our ability to evolve and improve. Okay, and internal business perspective, what business processes must we excel at. তো এই আমি এখন যেটা ফোকাস করব সেটাতে দেখি, সেটা হচ্ছে মেইনলি, এটা আমি স্কিপ করে যাচ্ছি, এটা আমি দিচ্ছি না, এটা তোমার আগেরটাতে ছিল। এটা হচ্ছে আমাদের কিছু গোল ছিল এবং মেজার্স ছিল। আর এখানে একটা জিনিস খেয়াল করো, এখানে অ্যাকচুয়াল পারফরমেন্স, এবং আমরা টার্গেট আইটি ইনভেস্টমেন্ট যদি করার পরে আমরা কোন টার্গেটের পারফরমেন্স দেখতে চাচ্ছি, সেটা হচ্ছে 12%, আর অ্যাকচুয়াল পারফরমেন্স এটা। এবং এই গোলটা মেনটেন করার জন্য আমরা এই মেজার্সটা ইউজ করছি। ওকে, যেমন বিং কস্ট ইফেক্টিভ, এটা গোল। রেশিও অফ বাজেটেড প্রজেক্ট কস্ট টু অ্যাকচুয়াল প্রজেক্ট কস্ট, এইটা আমরা মেজার ইউজ করব। এটা আমাদেরকে ব্যালেন্স স্কোর কার্ড এই মেজারমেন্ট গুলা দিবে, এবং আমরা অ্যাকচুয়াল পারফরমেন্স কতটুকু এবং টার্গেটেড পারফরমেন্স কতটুকু সেটা আমরা আইডেন্টিফাই করতে পারবো। এটা ফাইন্যান্সিয়ালে গেল। তারপরে এটা হচ্ছে তোমার এটা কোনটা ছিল, আচ্ছা, এটা হচ্ছে রেসপন্সিভনেস, যেটা ছিল আমাদের, এটা সেকেন্ড যেটা ছিল, কাস্টমার পার্সপেক্টিভে তাদেরকে কি ধরনের দিতে পারি, হ্যাঁ, তাদের কতক্ষণ ওয়েটিং টাইম হতে পারে, এই বিষয়গুলো আমরা করতে পারি। তারপরে হচ্ছে কাস্টমার পার্সপেক্টিভের পরে হচ্ছে ইন্টারনাল বিজনেস পার্সপেক্টিভ আছে। এগুলো আমি আর মানে ইয়া করছি না, বলে যাচ্ছি না, তোমরা দেখে নিও এটা।
কারণ এগুলো অলরেডি আগে পড়া হয়েছে। আচ্ছা, আমি আজকে যেটা ফোকাস করবো তোমাদের লিডিং এবং ল্যাগিং ইন্ডিকেটর কন্টিনিউম। ওকে, তোমরা তোমাদের বই আছে সবাই বইয়ের পেজ 185-এ চলে যাও। পেজ 185-এ দেখো ফিগার 4, লিডিং এবং ল্যাগিং ইন্ডিকেটর কন্টিনিউম ইন দ্য ব্যালেন্স স্কোরকার্ড মেথড। আচ্ছা, সবার কাছে বই আছে তোমাদের? সুমাইয়া জি রেসপন্স ম্যাম। করো। তোমার, হ্যাঁ, তোমাদের ক্লাসে এটা একটা সমস্যা, তোমরা রেসপন্স করো না। ক্লাসে একজন বা দুজন কথা বলবা, যে হয়তো ঠিক করে রাখবো যে আমি হয়তো বলবো। আচ্ছা, সবাই পেয়েছো 185 পেজের ফিগার 4? জি ম্যাম। আচ্ছা, এটা খুব ভালো করে বুঝো। হ্যাঁ, এটা আমি এখন এটা নিয়ে কথা বলবো। ব্যালেন্স স্কোর কার্ড মেথডে আমরা বললাম যে আমাদের চারটা পার্সপেক্টিভে ফোকাস করা হয়। এটার ইস্যুটা হয় কেন, আমরা হচ্ছে এটা কেন আসলে ফোকাস করা হয়, এবং এটা কেন বলতে পারি যে একটা কন্টিনামের মতো আর কি এটা। ওকে, সো মানে লিডিং এবং ল্যাগিং ইন্ডিকেটরস আমরা বলি এটাকে। তো লিডিং এবং ল্যাগিং মানে এটাকে কন্টিনামের ভিতরে কেন দেখছি, দেখো লিডিং ইন্ডিকেটর মানে হচ্ছে কোনো কিছু লিড করবে, হ্যাঁ, কোনো কিছু নতুন করে হচ্ছে কি করবে, লিড দিয়ে নিয়ে যাবে। এবং ল্যাগিং ইন্ডিকেটর হচ্ছে যেটা হচ্ছে পিছন দিকে পরবর্তীতে হবে। যেমন ফাইন্যান্সিয়াল ইন্ডিকেটর যদি কথা বলি আমরা, ফাইন্যান্সিয়াল ইন্ডিকেটরটা হচ্ছে কি লিডিং না ল্যাগিং, কি মনে হয়? দেখি বলো দেখি। ব্যালেন্স স্কোরকার্ড মেথডে কিছু লিডিং ইন্ডিকেটর ফর চেঞ্জ আছে এবং কিছু ল্যাগিং ইন্ডিকেটরস আছে। তো আমরা যে চারটা পার্সপেক্টিভে দেখলাম, কোনটা হচ্ছে লিডিং আর কোনগুলো ল্যাগিং এরকম মনে হয় তোমাদের? কি মনে হয় সেটা বলো, ভুল হলে সমস্যা নাই, আমি তো বলবো এটা নিয়ে কথা। কি মনে হচ্ছে? আচ্ছা, ফাইন্যান্সিয়াল পার্সপেক্টিভ এটা কি হতে পারে? মানে ফাইন্যান্সিয়াল যদি মেজারমেন্ট বা রেজাল্ট গুলো বলি, এটা কি লিডিং না ল্যাগিং ইন্ডিকেটর, কোনটা হবে? বলো, কে বলো। ম্যাম লিডিং। আম, না, ফাইন্যান্সিয়াল রেজাল্ট হচ্ছে কোনো কিছুর রেজাল্টে আসে, তাই না? ফাইন্যান্সিয়াল, তো সেটা হচ্ছে লিডিং না। আচ্ছা, এবার ঠিক আছে, আমরা দেখি বইয়ে তোমরা দেখো আমাদের এখানে চারটা পার্সপেক্টিভই আছে ফিগার 4-এ। এখানে জিনিসটা বোঝার হচ্ছে যে ল্যাগিং, লিডিং হচ্ছে যে কোনো কিছু লিড দিচ্ছে চেঞ্জের জন্য। ব্যালেন্স স্কোর কার্ডে সবগুলো মোটামুটি চেঞ্জ আমরা করি বা করার প্ল্যান করি, মানে এটা প্ল্যানিং স্টেজে কোন কোন জায়গাগুলো আমাদের চেঞ্জ করতে হবে, কোন কোন জায়গাগুলো আমরা চেঞ্জ করব। হ্যাঁ, এবং এটা ব্যালেন্স, চারটা পার্সপেক্টিভে ব্যালেন্স রাখা হয়, এটাই হচ্ছে মেইন ইস্যু ব্যালেন্স স্কোর কার্ডের। মানে এবং আমরা যেটা বলি, এটা এই ব্যালেন্স এই পার্সপেক্টিভটা হচ্ছে ইন্টার কানেক্টেড। এই চারটা পার্সপেক্টিভ হচ্ছে ইন্টার কানেক্টেড। ওকে, এটা ভালো করে খেয়াল করো। ইন্টার কানেক্টেড মানে হচ্ছে একটার সাথে একটা, মানে আলাদা আলাদা না। এখন একটা ফাইন্যান্সিয়াল ডিপার্টমেন্ট আলাদা, কাস্টমার সার্ভিস ডিপার্টমেন্ট আলাদা, মানে একেবারে আমরা কিন্তু আলাদা করে ফেলতে পারবো না, এটা কিন্তু কানেক্টেড। ওকে, মানে বিজনেস সবকিছু কানেক্টেড। কিন্তু এই যখন ব্যালেন্স স্কোর কার্ডের মানে সুবিধা যেটা মানে বেশি, সেটা হচ্ছে কি তারা সবগুলো পার্সপেক্টিভটাকে নিয়ে আসে, সব স্টেক হোল্ডারের পার্সপেক্টিভটাকে নিয়ে আসে। এই জন্য আমরা বলি এটাকে মানে সব ধরনের স্টেক হোল্ডার্স তাদেরকে কোঅর্ডিনেট করছে। ওকে, এই ব্যালেন্স স্কোর কার্ডের এটা একটা সুবিধা। এবং সবাইকেই ব্যালেন্স ওয়েতে দেখে, ব্যালেন্সড ওয়েতে। হ্যাঁ, কারণ হতো আমি শুধু কাস্টমারদের খুব দেখছি, এদিকে আমি হচ্ছে আমার এমপ্লয়ীদের দেখছি না, এই ব্যাপারটা এরকম হবে না। তো এই যে এমন ভাবে ব্যালেন্স করা হবে যাতে সবগুলোতেই হচ্ছে ফোকাস থাকে, সবাই হচ্ছে একসাথে গ্রো করে। হ্যাঁ, যদি এরকম হয় যে এক জায়গায় গ্রো হচ্ছে আরেক জায়গায় কোনো ইমপ্রুভমেন্ট নাই, তখন কি হবে? তখন কিন্তু ব্যালেন্সড ওয়েতে কিন্তু অর্গানাইজেশনাল গ্রোথটা আসবে না। ওকে, সো এখানে জিনিসটা খেয়াল করো যে আমরা ফিগার 4-এ দেখছি লার্নিং এন্ড গ্রোথ পার্সপেক্টিভে আমরা কি করি। দেখো ডান পাশে আছে ট্রেনিং এমপ্লয়িজ হুইচ লিডস টু ইন্টারনাল বিজনেস পার্সপেক্টিভে চলে যাচ্ছে। দেখো উপরে চলে যাচ্ছে বেটার সার্ভিস টু কাস্টমার্স হুইচ লিডস টু কাস্টমার্স পার্সপেক্টিভে চলে যাচ্ছে বেটার স্যাটিসফাইড কাস্টমার্স, অ্যান্ড হুইচ লিডস টু ফাইন্যান্সিয়াল পার্সপেক্টিভে চলে যাচ্ছে মোর সেলস অ্যান্ড প্রফিট। ওকে, তোমরা কি এটা বুঝতে পেরেছো? ফিগার 4টা বুঝতে পেরেছো?
ম্যাম কাইন্ডলি একটু আরেকবার বলবেন, ওই কথাটা একটু কেটে আসছিল। আচ্ছা, বইয়ের যে ফিগার 4টা দেখো, এখানে ট্রেনিং নিচ থেকে আমরা উপরে যাচ্ছে। ওকে, আগে দেখো ডান পাশে যেটা আছে ট্রেনিং এমপ্লয়িজ হুইচ লিডস টু, যখন আমরা এমপ্লয়ীদেরকে ট্রেনিং দিব, এটা হচ্ছে লার্নিং এন্ড গ্রোথ পার্সপেক্টিভে যেন সাস্টেইন করি আমরা লং টার্ম। সো আমরা এমপ্লয়ীদেরকে ট্রেনিং দিচ্ছি একটা অর্গানাইজেশন। ওকে, তো যখন তাদের এমপ্লয়ীদেরকে ট্রেনিং দেওয়া হচ্ছে, এটা কি হচ্ছে, এটার ফলে এমপ্লয়িরা ট্রেইনড। সো তারা যখন কাস্টমারদেরকে সার্ভিস দিবে ইন্টারনাল বিজনেস প্রসেসের মাধ্যমে, যে প্রসেসের মাধ্যমে দিবে, ইন্টারনাল বিজনেস পার্সপেক্টিভে কি হচ্ছে, তারা এমপ্লয়িরা বেটার কাস্টমার সার্ভিস দিচ্ছে। ওকে, সেটা থেকে কি হচ্ছে, কাস্টমার পার্সপেক্টিভে চলে যাচ্ছে, কাস্টমাররা কিন্তু কি হচ্ছে, স্যাটিসফাইড হচ্ছে, যেহেতু বেটার কাস্টমার সার্ভিস পাচ্ছে, কাস্টমাররা স্যাটিসফাইড। হয়তো যখন বলছে তখনই অন টাইম, যখন সার্ভিস আছে একটা 24 আওয়ার্স সার্ভ, মানে 24/7, মানে ধরো সার্ভিসটা পাচ্ছে, তো তারা স্যাটিসফাইড কাস্টমার। এবং যখন তারা স্যাটিসফাইড হবে, তখন তারা কি হবে, রিটেইন করবে, তারা হচ্ছে আবার কিন্তু পারচেস করবে। দেন তার মানে কি, মোর সেলস অ্যান্ড প্রফিট। ওকে, ফাইন্যান্সিয়াল পার্সপেক্টিভে আসছে। তোমরা বুঝতে পেরেছো এটা সবাই? জি ম্যাম। তো এখানে আমরা কি দেখছি, আমাদের এই যে লার্নিং এন্ড গ্রোথ পার্সপেক্টিভ, তারপরে ইন্টারনাল বিজনেস এবং কাস্টমার, এগুলো হচ্ছে কিন্তু ল্যাগিং না, এগুলো হচ্ছে লিডিং। ওকে, লিডিং ইন্ডিকেটর। আর মানে পরের যেগুলো আছে, মানে ফাইন্যান্সিয়াল পার্সপেক্টিভটা কি হচ্ছে, লিডিং। ওকে, লিডিং না, সরি, কি এটা হবে, ল্যাগিং ইন্ডিকেটরস। ওকে, আর লিডিং হচ্ছে কি, লার্নিং এন্ড গ্রোথ পার্সপেক্টিভ যদি বলি, এটা হচ্ছে হচ্ছে লিডিং ইন্ডিকেটরস। আর ল্যাগিং ইন্ডিকেটরস যদি বলি, সেটা হচ্ছে কি, ল্যাগিং ইন্ডিকেটরস কোনটা, ফাইন্যান্সিয়াল পার্সপেক্টিভ। আর যদি বাকি তিনটা, লার্নিং অ্যান্ড গ্রোথ পার্সপেক্টিভ, ইন্টারনাল বিজনেস পার্সপেক্টিভ এবং কাস্টমার পার্সপেক্টিভ, এই তিনটা হচ্ছে কি এই তিনটা হচ্ছে লিডিং ইন্ডিকেটরস। ওকে, যে কোন কোন জায়গায় চেঞ্জটা আসলে আমার কিন্তু ইম্প্যাক্টটা পড়বে কোথায়, ফাইন্যান্সিয়াল পার্সপেক্টিভে। সো এটাই হচ্ছে আমাদের লিডিং এবং ল্যাগিং ইন্ডিকেটরস অফ দি কন্টিনিউম ইন দ্য ব্যালেন্স স্কোয়াড মেথড। এটা আমরা এখানে কিন্তু উল্টাও হবে, উল্টা হবে মানে কি, যখন আমরা দেখো ফাইন্যান্সিয়াল পার্সপেক্টিভ থেকে আবার, মানে এটা হচ্ছে ব্যালেন্স স্কোর কার্ডে এটা যে কজাল চেঞ্জ হয় কি, চারটা পার্সপেক্টিভ যেটা আমি বললাম রিলেটেড, ইন্টার রিলেটেড। এবং এটা হচ্ছে কন্টিনাম বলছি কেন কি, এটা হচ্ছে খেয়াল করে এখানে ডাবল পয়েন্টেড অ্যারো, হ্যাঁ, রিপ্রেজেন্ট করছে কন্টিনাম। কন্টিনাম মনে হচ্ছে কি, দুই দিকে ওরা মুভ করছে, দুই দিকে মুভ করছে, কিভাবে বলি, খেয়াল করো যে যখন ফাইন্যান্সিয়াল পার্সপেক্টিভে আমাদের মোর সেলস এন্ড প্রফিটস আসছে, তখন কিন্তু মোর ফান্ড ফর এমপ্লয়ি ট্রেনিং। ওকে, সো তার মানে এটা আমরা আবার হচ্ছে কি করতে হবে, যে আমরা কিন্তু এই ট্রেনিং এমপ্লয়ীদেরকে আর ফান্ড থেকে ট্রেনিং দিতে পারবো, তখন আবার এটা উপরে যাবে। ওকে, তার মানে এটা কজাল চেইন আর কি, মানে একটা সাইকেলের মতো আসবে আবার। এবং এটা আমাদেরকে দেখাচ্ছে কজাল চেইন, এবং হচ্ছে এটা ইন্টার রিলেটেড, এটা বোঝাচ্ছে। আচ্ছা, আমরা বলছি এটা কন্টিনাম ব্যালেন্স, যে ব্যালেন্স স্কোর কার্ড হচ্ছে একটা চারটা পার্সপেক্টিভের হচ্ছে একটা কন্টিনাম, এটা। আচ্ছা, এবং এখানে একটা সুন্দর এক্সাম্পল আছে, তোমরা এটা সুন্দর করে পড়বা, পেজ 184-এ একটা এক্সাম্পল আছে, আমি যা জিনিসটা বুঝিয়ে দিলাম যেটা, এটাই তোমাদের এখানে একটা এক্সাম্পল আছে, একটা কেস আছে, একটা হাইপোথেটিক্যাল কেস। একটা এমপ্লয়ি, বা সরি, একজন হচ্ছে মানে জিএম ছিল, জেনারেল ম্যানেজার, তার হচ্ছে প্রবলেম ফেস করছিল সে কোন কোন জায়গায়, এবং সে কোন কোন জায়গায় ব্যালেন্স স্কোর কার্ড মেথড ইউজ করে তারপরে সে কিভাবে এই জিনিসগুলা প্রত্যেকটা স্টেজে ঠিক করেছে জিনিসগুলো। ওকে, মানে এখানেও তাকে কিন্তু ওই যে মিশন স্টেটমেন্ট থেকে শুরু করতে হয়েছে, স্ট্র্যাটেজিক গোলস কি, এই জিনিসগুলো দেখে তারপরে হচ্ছে কোন কোন জায়গায় তাকে কাজ করতে হবে। তো লিডিং ইন্ডিকেটরস গুলাকে ফোকাস করে পরবর্তীতে সেই ল্যাগিং ইন্ডিকেটর হচ্ছে বেটার পারফরমেন্স করতে পেরেছে। তো এই যে জিনিসগুলো আমরা বললাম, এই জিনিসটাই মেইনলি এখানে একটা এক্সাম্পল দিয়ে আছে, এটা কেসটা পড়বা। কারণ তোমাদের আমি বলে দিচ্ছি, ফাইনাল হোক বা তোমাদের ভিডিও দেখেছো, আমি কিন্তু এক্সাম্পল প্রেফার করি। সো যখন পড়বে তখন অবশ্যই সাথে একটা এক্সাম্পল দিয়ে শিখবে, কারণ এক্সাম্পলটা যদি শিখো তাহলে হচ্ছে তোমাদের এক্সামের জন্য তোমার সুবিধা হবে,
লিখতে পারবা একটা এক্সাম্পল, যে কোনো জায়গায় জিনিসের ধরো পড়ছো, ওটার জন্য দুটো এক্সাম্পল তোমরা বের করবা, যে দুটো এক্সাম্পল দিতে পারি, এটার কি ধরনের দুটো এক্সাম্পল হয় সেটা তোমরা আইডেন্টিফাই করে এটা জাস্ট তোমরা পড়বা যখন, তখন লিখার জন্য হচ্ছে করবা। এখানে একটা হাইপোথেটিক্যাল কেস অলরেডি আছে, এটা পড়বা, পড়ে জিনিসটা ভালো করে বুঝবা যে এটা এভাবে করেছে, তো এরকম রিলেটেড আমি একটা কেস বানাতে পারি কিনা, বা তুমি নিজে থেকে তোমরা মনে করো যে আমি এটা বানাবো, তো আমার যদি এটার সাথে এক্সাম্পল দিয়ে আসে তাহলে আমি এটা এক্সাম্পল দিয়ে লিখতে পারবো। ওকে, সো এক্সাম্পল সবসময় চেষ্টা করবে, এটা আমার কোর্স না, যে কোনো কোর্সে চেষ্টা করবে এক্সাম্পল দিয়ে করার জন্য। এখানে যে কোনো এলাবোরেট এক্সপ্লেন যদি এক্সাম্পল দিয়ে করো তাহলে জিনিসটা বোঝা যায় যে তোমরা জিনিসটা বুঝতে পেরেছো। ওকে, সো এটা একটা আর কি। আমি হচ্ছে এক্সাম্পল পছন্দ করি, আমি আমার কোশ্চেনে থাকে এই বিষয়গুলো। তো তোমরা যখন পড়বা এক্সাম্পল দিয়ে পড়বা, যদি এই জিনিসটাই তোমরা হচ্ছে একটা এক্সাম্পল দিয়ে গুছাই বলতে পারো সেটা তোমার জন্য বেটার আর কি। যে কোনো প্রসেস আর কি, কিন্তু যে ওই জায়গাটা আমরা তো এই মেথডটা ইউজ করি, এই জায়গাটা আমরা এই মেথডটা ইউজ করতে পারি, তো সেখানে আমরা লাইক ডেলফি মেথড আমি এই জায়গাটা আমি ডেলফি মেথড ইউজ করতে পারি, মানে এক্সাম্পল আর কি, যে দেখানো যে এই জায়গাটা আমি ইউজ করতে পারি বা এইভাবে আমরা ইউজ করতে পারি। আচ্ছা, ব্যালেন্স স্কোর কার্ডের মেথডস আমি অলরেডি কিন্তু বলে ফেলছি, এখানে মনে হয় লাস্টে তিনটা, হ্যাঁ তিনটাই আছে। ব্যালেন্স স্কোর কার্ডের অ্যাডভান্টেজ বা সুবিধা যেগুলো, প্রিভেনশন অফ সাব অপটিমাইজেশন বাই দ্য অর্গানাইজেশন, যেহেতু এটা আমরা বলেছিলাম সবাইকে অপারেশন যে মেজার গুলো সেগুলো একসাথে করা হয় এবং সাবজেক্টিভ অবজেক্টিভ অনেকগুলো মেজার্স নেওয়া হয়, এটা ম্যানেজারকে সব ধরনের কিছুই কনসিডার করতে হয়। ওকে, মানে তারা শুধু তাদের নিজেদের স্পেসিফিক এরিয়া না, তাদের পুরো অর্গানাইজেশনটা নিয়েই চিন্তা করতে হয়। তোমরা এই যে এক্সাম্পলটা দেখবে ব্যালেন্স স্কোর কার্ড মেথডে, যেটা বললাম পড়ার জন্য, সেটা করলে আরো ভালো করে বুঝতে পারবে এটা, যে অ্যাজ এ হোল পিকচার হিসেবে চিন্তা করতে হয়। ব্যালেন্স স্কোর কার্ড বললাম যেহেতু এটা সবাই সব জায়গায় কিন্তু কাজ হচ্ছে, হ্যাঁ, যেহেতু বললাম চারটা পার্সপেক্টিভের ডিফারেন্ট আছে এবং তারা ম্যানেজার্সরা আছে, সো তা সবাইকেই কিন্তু ব্যালেন্সড ওয়েতে কাজ করতে হেল্প করে। তারপরে কোঅর্ডিনেটস দ্য নিডস অফ অল স্টেক হোল্ডার, যেটা বললাম সবাইকেই কোঅর্ডিনেট করছে, সবার যে কি কি প্রয়োজন, কি কি লাগবে এই বিষয়গুলো, বা কোন জায়গায় ফোকাস করলে সবাইকে কোঅর্ডিনেট করা যায় সেটা ফোকাস করছে। অ্যান্ড হেল্প এডুকেট অ্যান্ড increase the use of IT investment methodologies as a means of measuring business পারফরমেন্স। এটা হচ্ছে রিলেটেড হচ্ছে তোমরা যেটা চ্যাপ্টার 3 তে পড়ে আসছো, হ্যাঁ, ওই যে আইটি ইনভেস্টমেন্টের যে মেথডোলজি আমরা ইউজ করে মোটামুটি সবাইকেই হচ্ছে মানে ব্যালেন্স স্কোর কার্ড যখন ইউজ করে এবং ডিফারেন্ট মেজার্স ইউজ করছে, এবং অনেকগুলো হচ্ছে ফাইন্যান্সিয়াল ইন নেচার, অনেক সময় হচ্ছে আম, সেগুলো যেটা হয় ফাইন্যান্সিয়াল এবং নন ফাইন্যান্সিয়াল মেজার যখন অর্গানাইজেশনে ইউজ করা হয় আইটি ইনভেস্টমেন্ট ডিসিশন মেকিং এ, এটা হচ্ছে এমপ্লয়িজদের বা স্টাফদেরকে মোটিভেট করে যে হ্যাঁ আমরা কিভাবে একজন একজনকে হেল্প করতে পারি এই কাজগুলো কাজ কর মানে কোঅপারেটিভলি কাজ করার জন্য, ঠিক আছে। এবং এটা হচ্ছে এই ব্যালেন্স স্কোর কার্ডের মাধ্যমে আমরা করতে পারি। ওকে, সো এই পারফরমেন্স মেজারমেন্টের জন্য মেইনলি ব্যালেন্স স্কোর কার্ড ইউজ করি, প্লাস হচ্ছে কোন কোন জায়গায় আমরা ফোকাস করলে হচ্ছে, এবং আইটি ইনভেস্টমেন্টের ক্ষেত্রেও আমরা কোন কোন জায়গায় ফোকাস করলে আমাদের কাজটা সহজ হবে। সো এই চ্যাপ্টারে সিএসএফ এর কথা বললাম, সিএসএফ এর কনসেনসাস ডেভেলপমেন্টের জন্য ডেলফি মেথডটা ইউজ করে এই প্রসিডিউরটা নিয়ে কথা বললাম, এবং ব্যালেন্স স্কোর কার্ড মেথড যেহেতু তোমরা চ্যাপ্টার 3 তে পড়ে আসছো ওখানে আছে, এখানে একটু দেখবা, আমি এটা রিপিট করলাম না, শুধু এখানে আমি নতুন যেটা দেখাচ্ছি ব্যালেন্স স্কোর কার্ড মেথডের যে ফিগার 4 যেটা দেখালাম। ওকে, অ্যাডভান্টেজটা নিয়ে কথা বললাম, আর যে এই ফিগার 4 লিডিং এন্ড ল্যাগিং ইন্ডিকেটর কন্টিনিউম, হ্যাঁ, মানে এটার মেইন কথাটা হচ্ছে ব্যালেন্স স্কোর কার্ড মেথডের চারটা পার্সপেক্টিভ হচ্ছে ইন্টার রিলেটেড, এবং এটা এখানে যে লিডিং এবং ল্যাগিং ইন্ডিকেটর দিয়ে এটা একটা কন্টিনিউমের মতো একটাকে ইম্প্যাক্ট করছে, এবং এটা জাস্ট কজাল চেইনের মতো দেখাচ্ছে, এই জিনিসটাকে হচ্ছে আমরা বলছি কন্টিনিউম। এবং এটার মাধ্যমে পুরো অর্গানাইজেশনের যে কোনো আইটি পারফরমেন্স মেজার বা যে কোনো ডেভেলপমেন্টের জন্য বা আইটি ইনভেস্টমেন্ট করার জন্য, মানে যেই জায়গাটায় আমি কাজ করতে চাচ্ছি সেই জায়গাটার জন্য সবাইকে ব্যালেন্সড একটা মেজারমেন্ট দিচ্ছে সেটার জন্য। তোমাদের এখানে এক্সাম্পল গুলো আমি যেটা বলি এক্সাম্পল গুলো সবগুলোই খেয়াল করে দেখবা, এখানে মোটামুটি এমআইএস রিলেটেড রাখার চেষ্টা করা হচ্ছে, যেহেতু আইটি ইনভেস্টমেন্ট রিলেটেড, এটা কিন্তু তোমরা অন্যান্য জায়গাও কিন্তু অন্যান্য কোর্সেও পাবে ব্যালেন্স স্কোর কার্ড মেথডটা। আচ্ছা শোনো, তোমাদেরকে আমি 10টা মিনিট সময় দিই, কারণ আসলে টাইম বেশি সময় নাই। 10টা মিনিট পরে আমি হচ্ছে 10 মিনিট পরে আমি চ্যাপ্টার 8 এর আমি একটা দেখাবো তোমাদেরকে, আমি বলেছিলাম পড়তে, আমি জানি না তুমি পড়েছো কিনা, স্কোরিং মেথডটা দেখাবো আর কি। ওকে, বইটা থেকেই দেখাবো, এটা আমি হচ্ছে স্লাইড দিব না এখন, বই থেকে দেখাবো। 10 মিনিট না, 5 মিনিট পরে শুরু করি। ওকে, সো 58 তো আমরা, আচ্ছা 5:05 আমি শুরু করবো। ওকে, একটু সময় দাও, 5 মিনিট 5-6 মিনিট সময় দাও।
ম্যানুফ্যাকচারার ব্র্যান্ড নেম কিরকম, টেকনিক্যাল সাপোর্ট অ্যাভেলেবিলিটি কেমন, হ্যাঁ, ভ্যান্ডররা কেমন, ওয়ারেন্টি কেমন পিরিয়ড, হ্যাঁ, ফ্লেক্সিবিলিটি কেমন, পরবর্তীতে কি আসলে অন্য কিছু নতুন আসলে ওটাকে অ্যাডাপ্ট করা যাবে কিনা। তো এই জিনিসগুলো কিন্তু আছে। সো আমাদের যত মানে ফ্যাক্টরস ইনক্রিজ হবে, হ্যাঁ, যেগুলো আমরা কনসিডার করবো একটা ডিসিশন মেকিং এর জন্য, তত বেশি এটা কি হয়ে যায়, কমপ্লেক্স হয়ে যায়। তো আমরা এখন যেটা দেখবো যে মাল্টিফ্যাক্টর স্কোরিং মেথডস, এটা হচ্ছে অনেকগুলো যখন ফ্যাক্টরস আমরা কনসিডার করব, কিছু কিছু আমরা হচ্ছে অবজেক্টিভলি মেজার করতে পারি, যেমন ডলার ভ্যালুতে, হ্যাঁ, প্রাইস বা কস্ট যেটা ফ্যাক্টর যদি ধরি। বাট যদি আমি বলি ব্র্যান্ড নেম কত, হ্যাঁ, কেমন হবে, কম্পিটিবিলিটি কি ইস্যুটা, এইগুলো আবার অনেক সময় আমরা সাবজেক্টিভলি ধরি। মানে এক একজন এক এক রকম রেটিং করে, হ্যাঁ, যেটা আমরা সাবজেক্টিভিটি বলছি। তো এই বিষয়গুলো কিন্তু আসছে। তো আমরা এই মাল্টিফ্যাক্টর স্কোরিং যে মেথডটা ইউজ করি, এখানে হচ্ছে কিছু অল্টারনেটিভস থাকবে। লাইক আইটি ইনভেস্টমেন্টের ক্ষেত্রে অল্টারনেটিভ কি করতে পারে, লাইক আমি কম্পিউটার সিস্টেম ABC, 3টা অল্টারনেটিভ। তো আমি এই 3টা অল্টারনেটিভ সিস্টেম চয়েসের ক্ষেত্রে আমি কিছু ফ্যাক্টর নিলাম, হ্যাঁ, দুটো ফ্লেক্সিবিলিটি হতে পারে, কোয়ালিটি হতে পারে, প্রাইস হতে পারে, ডেলিভারি টাইম হতে পারে, অনেক কিছু আছে। সো আমি মনে করো যে এখানে এরকম অনেকগুলো নিলাম ফ্যাক্টর। তো এগুলো নিয়ে আমরা যখন কোয়ান্টিটেটিভলি কোনো একটা মাল্টিফ্যাক্টর ইউজ করে একটা মেথড ইউজ করবো, সেটাকে আমরা মাল্টিফ্যাক্টর স্কোরিং মেথড বলছি। এবং এখানে খেয়াল করতে হবে অল্টারনেটিভস গুলো মিউচুয়ালি এক্সক্লুসিভ হবে, হ্যাঁ, ডিসক্রিট চয়েস হবে, হয়তো আমি এটা করব অথবা এটা করবো, এরকম, হ্যাঁ, মানে অনেক সময় থাকে না যে ডিপেন্ডেন্ট না। এই জিনিসটা হয়তো খেয়াল করতে হবে। ওকে, তো আমরা এখন যেটা দেখি, তোমাদের পেজ 196 এ টেবিল 1 দেখো। সবাই খুবই কেয়ারফুলি এটা দেখো, আমি বুঝতে না পারলে জিজ্ঞেস করবে। 196 পেজে দেখো টেবিল 1 আছে একটা, এটা মাল্টিফ্যাক্টর স্কোরিং মেথড টেবিল ফর আনওয়েটেড প্রবলেম। এই যে আমরা এখন আনওয়েটেড আর ওয়েটেড কি এটা একটু দেখবো। এখন তোমরা একটু টেবিলটা ভালো করে খেয়াল করো কিভাবে করা হয়। এখানে অল্টারনেটিভ সিস্টেম কটা আছে, ABC 3টা সিস্টেম আছে, এবং কি কি ফ্যাক্টর বা ক্রাইটেরিয়া চুজ করেছে এই সিলেকশনের জন্য, 4টা আছে। ফ্লেক্সিবিলিটি আছে, ব্র্যান্ড নেম এবং প্রাইস এবং ডেলিভারি আছে। তো এইখানে নর্মালি যেটা করা হয়, যেহেতু অনেকগুলি হচ্ছে অবজেক্টিভ আছে, অবজেক্টিভ আর হচ্ছে কিছু হচ্ছে আমাদের অনেকগুলো আছে সাবজেক্টিভ। ওকে, যে আমরা ফ্যাক্টরস যে ইউজ করব সেগুলো আমরা কোনো না কোনো ধরনের নিউমেরিক্যাল ফ্যাশনে নিয়ে আসলে এটা যেহেতু বলা আছে কোয়ান্টিটেটিভ মেথোডোলজি করে। তো এখানে হচ্ছে রেটিং করা হয়, কোনো ম্যানেজার বা এক্সপার্ট তারা হচ্ছে এই রেটিংটা করে। 1 হচ্ছে একটা, ধরো 1 to 9 স্কেল হতে পারে, অনেক সময় 1 to 100 স্কেল হতে পারে, স্কেলটা ভ্যারি করে। এটা কোন স্কেল করবে সেটা ফিক্স থাকে যে এই স্কেলে আমরা করব, ওখানে রেটিংটা কতটুকু হবে। যদি 1 to 9 স্কেল করা হয় সেক্ষেত্রে 1 হচ্ছে পুর রেটিং, হ্যাঁ, ওই ক্রাইটেরিয়াতে অনেক পুর রেটিং, আর হচ্ছে যদি আমি 9 করি তাহলে হচ্ছে গুড রেটিং, স্যাটিসফাইং দ্য ক্রাইটেরিয়া। যেমন এখানে আমরা এখানে দেখি টেবিল 1 এ হচ্ছে যে ডিসিশন ফ্যাক্টর ফ্লেক্সিবিলিটি, alternative C is rated the highest and alternative B is rated the lowest. ওকে, খেয়াল করো টেবিল 1 এ কি হয় করা হয়েছে, ফ্লেক্সিবিলিটির ক্ষেত্রে কিন্তু মানে 9 হয়েছে, কোনটা কোনটা সবচেয়ে বেশি ফ্লেক্সিবল, অল্টারনেটিভ সি। আর এখানে সবচেয়ে লোয়েস্ট হচ্ছে কি ফ্লেক্সিবিলিটির ক্ষেত্রে, অল্টারনেটিভ বি হচ্ছে সবচেয়ে লোয়েস্ট ফ্লেক্সিবল, এটা হয়তো অ্যাডাপ্ট করা যাবে না বা চেঞ্জ করা যাবে না পরবর্তীতে, এরকম ইস্যুর ক্ষেত্রে দেওয়া হয়েছে। তো এইটা যেটা করা হচ্ছে, এই মাল্টিফ্যাক্টর স্কোরিং মেথড 2 ধরনের হয়, একটা হচ্ছে আনওয়েটেড আর একটা হচ্ছে ওয়েটেড। এখানে ফ্যাক্টরটাকে ওয়েট করা হয়, আর একটা হচ্ছে ফ্যাক্টরটাকে ওয়েট করা হয় না। যখন হয় না তখন আমরা যেটা বলি আনওয়েটেড প্রবলেম, আর যখন আমরা ফ্যাক্টরটা ওয়েট দেই তখন হচ্ছে এটাকে ওয়েটেড প্রবলেম বলে। ওটা আমাদের এইচপির সাথে রিলেটেড, আমরা একটু পরে বলবো। তোমরা এটা পড়ে দেখো, আমি তোমাদেরকে যেটা বলি। টেবিল 2 তে চলে আসো, পরের পেজে আমরা টেবিল গুলো দিয়ে দেখে দেখে যাবো। টেবিল গুলো বুঝতে চেষ্টা করো, টেবিল গুলো কিভাবে আসছে। দেখো এই যে টেবিল 1 যেটা এবং টেবিল 2 দুটোর মধ্যে পার্থক্য কি। টেবিল 1 এ 1 to 9 স্কেলে ওরা প্রত্যেকটা হচ্ছে রেটিং করেছে, কোন একজন ম্যানেজার বা এক্সপার্ট বা যাকে বলা হয়েছে আপনি একটু রেটিং করেন, সে রেটিং করেছে। হ্যাঁ, হয়তো আমি ধরলাম একটা ম্যানেজারকে রেটিং করতে বলা হয়েছে, সেই বিষয়ে ভালো জানে, ওই সিস্টেম গুলো সম্পর্কে ভালো জানে, তো সে রেটিং করেছে।
তো তারা হচ্ছে 1 to 9 স্কেল রেটিং করার পরে এটা মানে দেখো সবগুলোতে মানে কলামে সামেশন করা হয়েছে। তো এটা হচ্ছে আনওয়েটেড প্রবলেম। এটা কোনো ফ্যাক্টরকে ওয়েট দেওয়া হয়নি, ফ্যাক্টর গুলোর পাশে কোনো ওয়েট নাই। কিন্তু টেবিল 2 তে দেখো এই ফ্যাক্টর গুলোর পাশে কি আছে, ওয়েট আছে, ওয়েট। আচ্ছা, এখন খেয়াল করো ওয়েটটা আমরা কিভাবে বের করি। ওয়েট মানে হচ্ছে কোনো একটা অর্গানাইজেশন, আমি যেহেতু বললাম এক একটা ইন্ডাস্ট্রিতে ডিফারেন্ট ডিফারেন্ট অর্গানাইজেশন আছে এবং অর্গানাইজেশনের ভিতরে আবার এক একটার কাজ এক এক রকম, হ্যাঁ, ইভেন এক একটা অর্গানাইজেশনের ভিতরে আবার ডিফারেন্ট ডিফারেন্ট ডিপার্টমেন্ট আছে এবং তাদের কাজের প্যাটার্ন আলাদা, তাদের গোল আলাদা, মানে সবকিছুই আলাদা আলাদা। তো খেয়াল করো কোন জায়গা আমরা আইটি ইনভেস্টমেন্টে যখন আমরা করতে যাচ্ছি, এটা আসলে কোন মানে ভ্যারি করছে কিন্তু, যে এটার ওয়েট কতটুকু হবে। কারো হয়তো যদি আমরা নর্মালি আমি চিন্তা করি, যাদের হয়তো যারা গেম গেম খেলে, হ্যাঁ, বা গেম তৈরি করে বা আর্কিটেকচারের কাজ করে, কম্পিউটারে কাজ করে, তাদের যেই মানে ইন্টেন্সিভ ওয়ার্ক থাকে কম্পিউটার গুলোতে, আমরা কি অ্যাজ এ বিজনেসের স্টুডেন্ট হিসেবে বা বিজনেসের একজন বিজনেসম্যানও কিন্তু এই লেভেল কিন্তু আমরা কি করি না। আমরা যদি একটা ল্যাপটপ থাকে আমরা কি এই লেভেলে ইউজ করি? করি না, কিন্তু তাদের কিন্তু লাগে, তাদের হচ্ছে যে র্যাম বাইটা বেশি লাগে, তো কাজ করে ওরা অনেকগুলো কাজ একসাথে হয়তো করে বা ক্যাপাসিটি বেশি লাগে ওদের। সো আমরা খেয়াল করো আমাদের কিন্তু ডেইলি লাইফেও কিন্তু আমাদের এক একজন এক প্রফেশনে কিন্তু ডিফারেন্ট ডিফারেন্ট হয়, মানে আমাদের নেসেসিটিটা, ঠিক আছে। তো ইভেন আমরা যখন চিন্তা করি পার্সন টু পার্সনে কিন্তু ভ্যারি করে, হ্যাঁ, কারো হয়তো ইস্যু হচ্ছে প্রাইস ইস্যু না, প্রাইস আমি দিতে পারবো বাট আমার কোয়ালিটি হাই লাগবে। আর কি হচ্ছে যে না, আমার প্রাইস ইস্যু আছে, সো আমি ওই প্রাইসের মধ্যে আমি কম্প্রোমাইজ করে যতটুকু হাইয়েস্ট কোয়ালিটি পাওয়া যায় সেটা নিব। ওকে, সো আমরা যেটা বুঝতে পারছি বা আমি তোমাদেরকে এখানে যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে আমাদের প্রত্যেকটা অর্গানাইজেশনের ক্ষেত্রে, ইভেন প্রত্যেকটা ডিপার্টমেন্টের ক্ষেত্রে বা যে যারাই করুক না কেন আইটি ইনভেস্টমেন্টে, তাদের ওই ফ্যাক্টরে কিন্তু কিছু না কিছু ওয়েট থাকে, হ্যাঁ, কোনটাকে সে প্রায়োরিটি দিচ্ছে। সো খেয়াল করো টেবিল 1 এ আনওয়েটেড প্রবলেমের ক্ষেত্রে আমরা এখানে জাস্ট যোগ করে আমরা দেখো অল্টারনেটিভ এ টোটাল কাউন্ট হয়েছে কত, 21, আর অল্টারনেটিভ বি তে আসছে 17, আর সি তে আসছে 24। তো এখানে আমরা আনওয়েট মানে আমরা যেহেতু ফ্যাক্টর গুলো চারটা ফ্যাক্টরে আমরা কোনো ওয়েট দেইনি, আমরা জাস্ট যোগ করে গেলাম। আমাদের এখানে কত আসছে, হাইস্ট কোনটা, অল্টারনেটিভ সি, 24। দ্যাট মিনস এখানে আমরা যদি আনওয়েটেড মাল্টিফ্যাক্টর স্কোরিং মেথড করি সেক্ষেত্রে আমরা অল্টারনেটিভ সি সিলেক্ট করব, মানে যেটা হাইয়েস্ট ভ্যালু, ওকে, যে এটা বেটার। আর যখন আমরা ওয়েটেড করি, যেহেতু আমাদের রিয়েল ওয়ার্ল্ড প্রবলেমে, রিয়েল লাইফ প্রবলেমে আমরা দেখি আসলে সবগুলো কিন্তু একই ভ্যালু না। এখানে কিন্তু ফ্লেক্সিবিলিটি, ব্র্যান্ড নেম, প্রাইস, ডেলিভারি সবগুলোকেই ধরা হচ্ছে সেম ইম্পর্টেন্ট, সেম ইম্পর্টেন্স, সেম ওয়েট। বাট আমরা আসলে যেহেতু রিয়েল লাইফে এরকম হয় না, এক একটা জায়গার হচ্ছে ফ্যাক্টর, এক একটা ওয়েট ভ্যালু আলাদা হতে পারে, সেই জন্য আমরা এখানে যখন আমরা ফ্যাক্টরকে ওয়েট দিচ্ছি সেটাকে আমরা বলছি ওয়েটেড প্রবলেম। তো মাল্টিফ্যাক্টর স্কোরিং মেথড দুই ধরনের, একটা হচ্ছে আনওয়েটেড প্রবলেম আর একটা হচ্ছে ওয়েটেড প্রবলেম। আনওয়েটেড হচ্ছে কোনো ফ্যাক্টরে ওয়েট দেওয়া হয় না, সিমিলার ইকুয়ালি ইম্পর্টেন্স বলা হচ্ছে সব ফ্যাক্টরকে, এবং আনওয়েটেড এর ক্ষেত্রে ওয়েটেড এর ক্ষেত্রে কি হচ্ছে তাদেরকে ইম্পর্টেন্স অনুযায়ী, অর্গানাইজেশন টাইপ অনুযায়ী, হ্যাঁ, নেসেসিটি কতটুকু সেটা অনুযায়ী ফ্যাক্টরকে ডিফারেন্ট ডিফারেন্ট ওয়েট দেওয়া হচ্ছে, সেই জন্য এটাকে আমরা বলছি ওয়েটেড প্রবলেম। ওয়েটেড প্রবলেমটা আমরা ক্যালকুলেশনটা কিভাবে করবো দেখো, ফ্যাক্টর ওয়েটে আমরা এখানে দেখো ফ্লেক্সিবিলিটি হচ্ছে 50%, তার মানে হচ্ছে যারা এইটা করেছে তাদের কাছে মনে হয়েছে আমাদের সিস্টেমের ফ্লেক্সিবিলিটিটা বেশি ইম্পর্টেন্ট, তো তারা কিন্তু 50%ই দিয়ে দিয়েছে ফ্লেক্সিবিলিটিতে ওয়েট। ওকে, ব্র্যান্ড নেমটা হচ্ছে 10% দিয়েছে, যে হ্যাঁ এটা ইম্পর্টেন্ট। প্রাইস হচ্ছে 0.2, আর ডেলিভারিটা হচ্ছে 0.2, মানে 20%। সো এখানে খেয়াল করো ফ্যাক্টর ওয়েটটা কিন্তু ভ্যারি করছে, যেটা হচ্ছে আমরা আনওয়েটেড ক্ষেত্রে সিমিলার দিয়েছে, হয়তো সবগুলোতে 20 দিয়ে দিয়েছে, সব সিমিলার। তো এই যে ফ্যাক্টর ওয়েট করলো, টেবিল 3 তে চলে যাও, দেখো ফ্যাক্টর ওয়েট দিয়ে প্রত্যেকটা যে সার্ভে মানে মার্কিং করা হচ্ছে 1 to 9 স্কেলে, ওই 9 স্কেলের যে পয়েন্ট আছে সবগুলো গুণ করেছে, গুণ করে তারপরে যোগ করা হয়েছে। ওকে, দেখো সবাই বুঝতে পেরেছে কিনা, দেখো কিভাবে করেছে, জাস্ট ফ্যাক্টর ওয়েটটা দিয়ে গুণ করেছে। ম্যাম ওয়েট তো দেওয়া থাকবে না? হ্যাঁ, ফ্যাক্টর ওয়েট দেয়া থাকবে, মানে তোমাদের জিনিসটা বুঝো, এখন যেটা বলছি সেটা বুঝো। এটা 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 কারা করবে, যারা হচ্ছে যাদের অর্গানাইজেশনের জন্য এটা ইনভেস্টমেন্টটা করবে তারা ওয়েটটা সিলেক্ট করবে, যেটা কতটুকু ওয়েট হবে। ওকে,
ওকে, ক্লিয়ার? আচ্ছা, এখানে দুটো ডিফারেন্স বুঝতে পেরেছো? এখন এখানে দেখো যোগ করার পরে কম্পিউটার সিস্টেম এ তে হচ্ছে 5.2, তারপরে এটা হচ্ছে 3, সি হচ্ছে 7.3। এখানেও খেয়াল করো এখানে হাইয়েস্ট কোনটা 7.3। কম্পিউটার অল্টারনেটিভ সিস্টেম সিটাই হচ্ছে, কিন্তু এখানেও যদি আমি ফ্যাক্টর ওয়েট অনুযায়ী করি তাও 7.3 হচ্ছে বেস্ট অপশন ফর সিলেক্টিং, মানে ইনভেস্টমেন্টের জন্য এটা হচ্ছে আমরা চুজ করব। ওকে, তো এই পরবর্তীতে দেখো সামারি অফ মাল্টিফ্যাক্টর স্কোরিং মেথড সলিউশন প্রসিডিউর, আনওয়েটেডটা কিভাবে করা হচ্ছে এটা দেওয়া হয়েছে, আর হচ্ছে ওয়েটেডটা কিভাবে করা হচ্ছে সেটাও দেওয়া হচ্ছে। ওকে, মানে আমরা কিন্তু যা বললাম সেই জিনিসটা এখানে লেখা আছে আর কি। জিনিসটা বুঝতে পারলে তোমরা এটা লিখতে পারবে, সমস্যা নাই। এবং আমরা এখানে সেন্সিটিভিটি অ্যানালাইসিস করবো। সেন্সিটিভিটি আমি এটা নিয়ে আর কথা বলতেছি না, সেন্সিটিভ অ্যানালাইসিস আমি জাস্ট একটু মানে মাথায় দিয়ে রাখি এখানে কেন করি। মাল্টিফ্যাক্টর স্কোরিং মেথডে একটা প্রবলেম আছে আছে সেটা হচ্ছে যে যখন আমরা ওয়েটেড করি তখন আমি লাইক 50% বলা, এখন যদি কেউ বলে না 0.51 হয় বা 0.52 যদি দেই ওয়েট এরকম, একেবারে একদম একদম স্লাইট চেঞ্জ যদি হয় বা মিনিমাল চেঞ্জ, তো সেই ক্ষেত্রে কতটুকু চেঞ্জ আসছে এটা একটা ইস্যু। তখন দেখা যায় স্কোরিংটা ডিফারেন্ট বা বেশি ভ্যারিয়েশন আসছে না, তখন বোঝা যাচ্ছে না কোনটা নিবো। অল্টারনেটিভ একটা 10, একটা 10.0001, তো আমি কোনটা নিবো এরকম আসছে, একদম দুটোই হচ্ছে কাছাকাছি হয়ে যাচ্ছে। তো এইরকম যাতে প্রবলেম বা ইরোর যাতে না আসে সেই জন্য আমরা হচ্ছে সাবজেক্টিভ যে ন্যাচারাল যে মানে মেজারমেন্ট প্রবলেম হতে পারে ওটার জন্য আমরা সেন্সিটিভিটি অ্যানালাইসিস করে থাকি। এটা আমি এখানে দেখছি না, তোমরা জাস্ট দেখে নিও। এটার নিয়ম হচ্ছে তোমার যে কোনো একটাতে আমি ফিক্স রাখবো আর অন্যগুলো একটু চেঞ্জ করব, করে দেখবো যে আসলে কতটুকু চেঞ্জটা আসছে। হোয়াট ইফ অ্যানালাইসিস এর মতো তোমরা এক্সেল হয়তো করেছো হোয়াট ইফ অ্যানালাইসিস, তো এই জিনিসগুলো আমরা সেন্সিটিভ অ্যানালাইসিস এখানে ইউজ করতে পারি। আচ্ছা দেখো, এটা আপাতত আমার এখন লাগবে না। তোমরা 202 তে চলে আসো, পেজ AHP। পেয়েছো? অ্যানালাইটিক হায়ারার্কি প্রসেস পেয়েছো? আচ্ছা, অ্যানালিটিক হায়ারার্কি প্রসেস কি? এই যে ওয়েটেড মাল্টিফ্যাক্টর স্কোরিং মেথডেরই একটা ওয়ে হচ্ছে আমরা হচ্ছে অ্যানালিটিক এর হায়ারার্কি প্রসেস ইউজ করতে পারি। কখন আমরা এটা ইউজ করি? নরমালি আমরা যেহেতু একটি মানে কোন একটা ম্যানেজার অপিনিয়ন দিচ্ছে সাবজেক্টিভলি যে 1 to 9 স্কেল কত হবে বা ফ্যাক্টরের ওয়েটটা কত হবে সেটা বলে দিচ্ছে। তো অনেক সময় অনেক প্রবলেমের ক্ষেত্রে দেখা যায় যে এই ওয়েটটা মেজারমেন্ট করা জাজমেন্টালি মানে খুবই ডিফিকাল্ট হয় বা ইরোর বেশি হওয়ার প্রবলেম, মানে পসিবিলিটি বেশি, বা কোনো হিস্টোরিক কোনো ইনফরমেশন নাই আগের। তো এরকম ক্ষেত্রে আমরা যেটা করতে পারি অ্যানালাইটিক হায়ারার্কি প্রসেস ইউজ করতে পারি, যেখানে আমরা ফ্যাক্টর ওয়েটটা এটা আমরা একটা মানে প্রসিডিউরের মাধ্যমে হচ্ছে বের করব ফ্যাক্টর ওয়েটটা। ঠিক আছে? জাস্ট আ মিনিট। আচ্ছা, আচ্ছা, খেয়াল করো। এইচপি টা হচ্ছে এই প্রসিডিওরটা তৈরি করেছে স্যাটি নামে একজন
স্কলার 1980s এ তারা ডিসিশন মেকিং টেকনিক্স হিসেবে এইচপিটা তৈরি করেছে এবং এটা খুবই লার্জ স্কেল প্রজেক্ট বা কোনো একটা ডিসিশন মেকিং প্রবলেম কমপ্লেক্স ইস্যু যদি থাকে সেক্ষেত্রে আমরা ইউজ করতে পারি এইচপিটা এবং আইটি ইনভেস্টমেন্টের ক্ষেত্রেও এটা ইউজ করা হয়েছে আমরা দেখি। সো এইচপি প্রসেস মেইনলি হচ্ছে পেয়ার ওয়াইজ কম্পারিজন করা হয় ফ্যাক্টর ওয়েট ডেভেলপ করার জন্য এবং একটা অ্যাকুরেট স্ট্যাটিস্টিক্স কনফার্ম করে ডিসিশন মেকিং এর জন্য। সো এইচপি প্রসিডিওরটা আমরা এখন দেখব। এটা একটা ম্যাথের মতো প্রসিডিওর, 6টা স্টেপে আমরা হচ্ছে এইচপি প্রসিডিওরটা ফলো করা হয়। 203 নাম্বার পেজে আছে। স্টেপ 1 হচ্ছে এস্টাবলিশ দ্য ডিসিশন হায়ারার্কি। এটা আমি একদম ইন শর্টে বলি তোমাদেরকে, ছবিটা দেখো, এটা তাহলে তোমরা বুঝতে পারবা। স্টেপ 1 এর কাজ হচ্ছে এস্টাবলিশ হচ্ছে ডিসিশন হায়ারার্কি। তো ডিসিশন হায়ারার্কি আমরা কিভাবে তৈরি করব? এটা হচ্ছে ডিসিশন মেকার মাস্ট আইডেন্টিফাই ওভারঅল ডিসিশন, প্রথম তিনটা দেখো, ওভারঅল ডিসিশন। 2 হচ্ছে the factors that must be weighted or used to make the decision and the alternative choices from which a decision is to be made. ওকে, এই যে দেখো প্রথমে হচ্ছে এই এই জিনিসটা স্টেপ 1টা দেখো, ফিগার 2 তে দেখো, 205 নাম্বার পেজে দেখো। স্ক্রিনে আমি কিছু দেখাচ্ছি না তো, এটা বই থেকে, বই নেই তোমাদের কাছে? 205 নাম্বার পেজে যাও। সবাই পেয়েছো এটা? আচ্ছা, 205 নাম্বার পেজে দেখো, এই যে স্টেপ 1 এ আমাদেরকে বলছে ডিসিশন হায়ারার্কি তৈরি করতে হবে। ডিসিশন হায়ারার্কি মানে হচ্ছে 3টা জিনিস সিলেক্ট করতে হবে। একটা হচ্ছে আমাদের প্রথমটা কি বলেছে, দ্য ওভারঅল ডিসিশন। এখানে দেখো এই যে ফিগার 2 তে যেটা আছে, আসলে ডিসিশনটা কি ছিল, ওভারঅল ডিসিশনটা কি, উই হ্যাভ টু সিলেক্ট দ্য বেস্ট কম্পিউটার সিস্টেম। ওকে, সো এইটা প্রথমটা, এটা হায়ারার্কি করেছে। তারপরে আমাদের সেকেন্ডটা ছিল দ্য ফ্যাক্টরস দ্যাট মাস্ট বি ওয়েটেড অর ইউজ টু মেক দ্য ডিসিশন। তার মানে ক্রাইটেরিয়া বা ফ্যাক্টর কোনগুলো, যেমন ধরো এখানে ফ্লেক্সিবিলিটি, ব্র্যান্ড নেম, প্রাইস এবং ডেলিভারি দেওয়া হচ্ছে। ওকে, তো এইটা সিলেক্ট করার জন্য এই ফ্যাক্টর গুলো আমরা ইউজ করবো। এবং তারপরে 3 নাম্বার হচ্ছে অল্টারনেটিভ চয়েস গুলো কি কি। তো এই যে আমার এখানে 3টে সিস্টেম আছে, এখন যার 4টা সিস্টেম সে 4টা সিস্টেম দিবে, কেউ 5টা সিস্টেম দিবে। হ্যাঁ, মানে যে সিস্টেম গুলো, এটা নাম দিয়ে দিয়েছে সিস্টেমের। তো এখানে এবিসি দেওয়া হচ্ছে, প্রত্যেকটার ক্ষেত্রে এবিসি এবিসি এবিসি। এই যে আমরা এই যে ফিগার 2 তে যেটা দেখছো, এটাই হচ্ছে ডিসিশন হায়ারার্কি। প্রথমে এইচপি প্রসিডিউর প্রথম কাজটা হচ্ছে আমাদেরকে এই ডিসিশন হায়ারার্কি বানাতে হবে। একটা হচ্ছে ওভারঅল ডিসিশনটা কি হবে আমার, কি কি ফ্যাক্টরস এবং কোন কোন অল্টারনেটিভস, প্রত্যেকটা ফ্যাক্টরস এর আন্ডারে আমরা কোন কোন অল্টারনেটিভস গুলো চিন্তা করব সেটা। স্টেপ 2 তে যাও, দেখো ওই পেজে 205 এর মাঝখানে আছে। 205 এ হচ্ছে এস্টাবলিশ দ্য পেয়ারওয়াইজ কম্পারিজন অফ অল্টারনেটিভস। আমরা এখন টেবিল গুলো দেখে যাব, তোমরা একদম খুবই কেয়ারফুলি দেখো, না বুঝতে পারলে জিজ্ঞেস করবা। স্টেপ 2 তে দেখো আমরা যেটা করব 1 to 9, এটা হচ্ছে মেইনলি এই যে আমরা একটু আগে বললাম না রেটিং করেছে 1 to 9, এই রেটিংটা দেখো। সেটি 1980s এ এই র্যাঙ্কিংটা তৈরি করেছে এবং এখানে মেইনলি আমরা পেয়ার করব, পেয়ার মানে দুটোর ভিতরে কম্পারিজন করে একটা অল্টারনেটিভস এর ভিতরে রেডি করব। 1 to 9 একটা রেটিং, 1 হচ্ছে ইকুয়ালি প্রেফার্ড, ইকুয়ালি টু মডারেটলি প্রেফার্ড, এরকম করে করে 1 to 9 একটা তারা হচ্ছে, আর 9 হচ্ছে এক্সট্রিমলি প্রেফার্ড, এরকম করা হয়েছে। তো দেখো প্রথমে এটার জন্য যে কাজটা করতে হবে, টেবিল 7 এর মতো একটা টেবিল বানাতে হবে। এখানে দেখো কোনো কিছু দেয়া নাই, এটা হচ্ছে জাস্ট একটা টেবিল বানিয়েছে। এখানে প্রথমে রেখেছে যে ফ্যাক্টরটা ফ্লেক্সিবিলিটির ক্ষেত্রে এই কম্পিউটার সিস্টেম এ এ বি বি সি সি এভাবে করে তৈরি করা হচ্ছে। আর ডায়াগোনালি আমরা দেখছি, ডায়াগোনালি টেবিল 8 এ দেখো, ডায়াগোনালি কম্পারিজনের ক্ষেত্রে যখন আমরা করছি তখন হচ্ছে ফ্লেক্সিবিলিটি এ এ এর নাম্বারটা হচ্ছে 1, তার মানে হচ্ছে কি দুটোই হচ্ছে ইকুয়ালি প্রেফার্ড। যে আমরা একটু 1 to 9 স্কেল করলাম না, 1 to 9 স্কেলে এটা দেখা যাচ্ছে দুটোই ইকুয়ালি প্রেফার্ড। সো বি বি এই দুটো তো একই রকমই, সি সি একই একই 1। কিন্তু আমাদের এখানে যেটা করতে হবে, এই যে নাম্বার গুলো করতে হবে, এই যে কম্পিউটার সিস্টেম এর সাথে কম্পিউটার সিস্টেম বি দিতে হবে। ওকে, আচ্ছা এটা দিব কিভাবে সেটা আমি বলি। কম্পিউটার সিস্টেম এর থেকে, মানে আমরা এখানে কম্পিউটার সিস্টেম বি বলছি, মেইনলি আমরা হচ্ছে আমরা রেটিং করছি কম্পিউটার সিস্টেম বি কে, এ কে না। এর
কম্পারিজনে বি কে আমরা কতটুকু র্যাঙ্কিং করতে পারি সেটা হচ্ছে এখানে দেয়া। ওকে, তোমাদের যদি পরবর্তী ম্যাথে গেলে দেখবা হয়তো এটা করে দেয়া থাকবে। আমি কিন্তু যেহেতু প্রথম থেকে পড়াচ্ছি সেটা বুঝিয়ে দিচ্ছি আসলে কিভাবে করেছে, র্যাঙ্কিংটা কিভাবে করে। টেবিল 9-এ আসো, পরের পেজে দেখো এখানে র্যাঙ্কিংটা অলরেডি করেছে, এটা দেখলে বুঝতে পারবা। টেবিল 9-এ দেখো এ বি বি সি সি এগুলো কিন্তু ডায়াগোনালি 1-1 আছে, ইকুয়ালি প্রেফার্ড। কিন্তু এর তুলনায় বি কে আমি নাম্বারিং করছি যখন, তখন আমাদের আসছে 3। তার মানে হচ্ছে এটা 3 টাইমস বেটার, যেটা আমরা বলছি কি এখানে 3 কত ছিল, 3 যেটা সেটা আসছে মডারেটলি প্রেফার্ড। হ্যাঁ, মানে এটা হচ্ছে এটা 3 গুণ বেশি হচ্ছে আমি প্রেফার করছি। আবার সি কে আমি 9 গুণ বেশি প্রেফার করছি। আমি আসলে মার্কিং করছি বা নাম্বারিং করছি কাকে, বি কে। কার তুলনায়, এর তুলনায়। এর তুলনায় বি কে 3 দিচ্ছি, এর তুলনায় সি কে আমি ফ্লেক্সিবিলিটিতে 9 দিচ্ছি। ওকে, এই যে আপার পোর্শন যখন ডায়াগোনালি যখন আপার পোর্শন আমরা কমপ্লিট করেছি, এখন আমাদের লোয়ার পোর্শন করতে হবে। লোয়ার পোর্শনটা খুব সিম্পল রুলস, তোমার টেবিল 10-এ দেখো, যেহেতু এটা 3 টাইমস প্রেফার, তো ইনভার্স করে দিলেই হয়ে যাবে। নট 3, তার মানে এটা হচ্ছে কি 1/3। আর এটা হচ্ছে 9, তো এটা হচ্ছে 1/9। এভাবে করে করা হয়েছে। একটু তোমরা এটা একটু দেখো। ওকে, তোমরা বুঝতে পেরেছো এটা? টেবিল 10টা বুঝতে পেরেছো? না ম্যাম। আচ্ছা, টেবিল 10-এ কোন জায়গাটা বুঝতে পারোনি বলো। টেবিল 10 কোন জায়গায় বুঝতে পারোনি? এখানে কি করা হয়েছে, র্যাঙ্কিং করা হয়েছে 1 to 9, যে র্যাঙ্কিংটা সেটা দেওয়া হয়েছে। আচ্ছা, যে বুঝতে পারোনি আমাকে একটু বলো কাইন্ডলি, কোন জায়গাটা বুঝতে পারোনি আমাকে বললে সে জায়গাটা আমি বলি। হ্যাঁ, টেবিল 9-এ যেখানে বেগও ছিল না, টেবিল 10-এ সেখানে বেগও দেওয়া আছে, ওই বেগগুলাই আর কি কিভাবে হয়েছে। ও 9 থেকে 10-এ আসছে, যে ওটা ইনভার্স করে দেওয়া হয়েছে। দেখো ডায়াগোনালি উপর পোর্শন হয়ে গেছে না আপার পোর্শনটা, এখন এই লোয়ার পোর্শন কিন্তু সিমিলার, এটা জাস্ট আমরা ইনভার্স করেছি, ইনভার্স। ওকে, যেমন আমি একটু আগে বলছিলাম এ থেকে বি হচ্ছে 3 টাইমস বেটার ফ্লেক্সিবিলিটিতে, 3 ছিল। আর তাহলে আমি যখন বি এর সাথে এ কে কম্পেয়ার করবো, তার মানে কি এটা উল্টে যাবে না, 3 টাইমস কম হবে। এটা এটা হচ্ছে 1/3 তখন, মানে 3/1 আমি এটা প্রেফারেন্স দেবো। ওকে, বুঝতে পেরেছো জিনিসটা? জি ম্যাম। এইটাই জাস্ট এই পাশের গুলো সবগুলো ইনভার্স করা হয়েছে লোয়ার পার্সন, মানে ডায়াগনালি যদি আমরা ধরি তাহলে উপর আপার পার্সনটা আমি আগে যখন করে ফেললাম, তো নিচের পোর্শনটা অটোমেটিক্যালি জাস্ট ওটার ইনভার্স হয়ে যাবে, সেটাই করা হয়েছে। ক্লিয়ার? আচ্ছা, সিমিলার ভাবে আমাদেরকে কি করতে হবে, মানে এখানে যে কয়টা আছে এখানে হচ্ছে সেকেন্ড স্টেপ আমরা দেখছি। তো সেকেন্ড স্টেপে এরকম দেখো 210 নাম্বার পেজে দেখো, এটা ব্র্যান্ড নেমের ক্ষেত্রে করা হয়েছে। তারপরে প্রাইসের ক্ষেত্রে, প্রাইস ক্ষেত্রটা আবার একটু ডিফারেন্ট, প্রাইসটা আবার আগে লোয়ার পার্সনটা করেছে, তারপরে হচ্ছে আপার পার্সন করেছে। ওকে, এটা একটু দেখো। আবার ডেলিভারি ফ্যাক্টরের ক্ষেত্রেও করেছে, উপরে ওটা হচ্ছে আপার পোর্শন করে তারপর লোয়ার পোর্শন করেছে। তো স্টেপ 3-তে আমরা মেইনলি কি কাজ করি হচ্ছে 1 to 9 আমরা ধরো কোন একটা ফ্যাক্টরের প্রত্যেকটা অল্টারনেটিভের পেয়ার ওয়াইজ করি। এই ফ্লেক্সিবিলিটির ক্ষেত্রে করছি, প্রত্যেকটা ক্ষেত্রে আমরা করছি। এবার আমরা হচ্ছে ফ্যাক্টর প্রায়োরিটিস করব। স্টেপ 3 হচ্ছে কম্পিউট দ্য ফ্যাক্টর প্রায়োরিটিস। এটা খুবই মানে সিম্পল। এটা মেইনলি আমরা যেটা করব 3টা ডেসিমেলে নাম্বারটা নিব। অলরেডি আমরা যে টেবিলগুলো পেয়ে গিয়েছি ওইটাকে হচ্ছে 3টা ডেসিমেলে নিয়ে আছে দেখো, মানে 1/3 1/2 ছিল যেগুলো সেই জিনিসগুলোকে 3টা ডেসিমেল নাম্বারে নেওয়া হয়েছে। ওকে, সো 3টা ডেসিমেল নাম্বারে নেওয়া হওয়ার পরে এটা টেবিল 18-তে 3টা ডেসিমেলে নিয়ে আছে।
নেওয়ার পরে টোটাল কলামও করা হয়েছে, টোটাল একটা কলাম অ্যাড করা হয়েছে, টোটাল করা হয়েছে। টোটাল করে টেবিল 19 এ রেশিও করা হয়েছে। স্টেপ 3 হচ্ছে রেশিওস অফ কলাম টোটাল এইচপি টেবল টু ভ্যালুস। মানে এটা কি দিয়ে করেছে তোমরা খেয়াল করো, এটা কিভাবে করেছে। আমি আবার বলছি, স্টেপ 2 তে আমরা হচ্ছে এই যে টেবিলগুলো তৈরি করেছি, হ্যাঁ, যেটা আমরা ফ্যাক্টর দিয়ে করলাম, এটা করার পরে স্টেপ 3 তে আমরা 3 ডেসিমেল নাম্বার পর্যন্ত রেখেছি ওটাকে, 3 ডেসিমেল নাম্বার পর্যন্ত রেখেছি এবং এটার প্রত্যেকটার কলামে টোটাল করা হয়েছে, টোটাল। তো 19 টেবিলে কি করা হয়েছে, ওটার কত পার্সেন্টেজটা বের করেছি টোটালের, দেখো। কম্পিউটার সিস্টেম এখানে ছিল কত, সিস্টেম এ, এটা তো 1 না, 1 ডিভাইড বাই 1.444 এইটা দিয়ে আছে, তাহলে এখানে একটা নাম্বার আসছে। ওকে, দেখো কেউ বুঝতে পারে কিনা, মানে এরকম আছে কিনা দেখো, বুঝতে পারোনি, না পারলে বলো। এরপরে হচ্ছে আমরা প্রায়োরিটি ক্যালকুলেশন করব। এটার পরে টেবিল 20 তে চলে যাবে। 20 তে হচ্ছে আমরা অ্যাভারেজটা করব। রেজাল্ট প্রায়োরিটিস কিভাবে হবে দেখো, এখানে আগের টেবিল থেকে কোনটা কোনটা নিয়েছে, দেখো প্রথমটাই দেখি, কম্পিউটার সিস্টেম এর আসছিল 0.6923, তারপরটা 0.7200, আর পরের ক্যালকুলেশন হচ্ছিল 0.5625। তো টোটাল মিলাই এটা হচ্ছে 3 দিয়ে এটা অ্যাভারেজ করা হয়েছে। ওকে, এটা অ্যাভারেজ করেছে, এটা করে 0.6583 আসছে। এই যে জিনিসটা করেছে এটা প্রত্যেকটারই তৈরি করা হয়েছে। এটা চলে গেল হচ্ছে আহ, এটা কিসের আমরা প্রায়োরিটি সিলেকশন করলাম, ফ্যাক্টরের প্রায়োরিটি সিলেকশন করলাম, ফ্যাক্টরের। এরপর হচ্ছে ফ্যাক্টরের ওয়েট আমরা ক্যালকুলেশন করব, ফ্যাক্টরের ওয়েট ক্যালকুলেশন করব। এই সিমিলার ওয়েতে আমরা ফ্যাক্টরের ওয়েটটা ক্যালকুলেশন করব। এটা তোমাদের মনে হতে পারে যে একটু কমপ্লেক্স, তোমরা একটু অঙ্ক করলে তোমাদের জন্য ইজি হয়ে যাবে, এটা জাস্ট বুঝার ইস্যু আর কি। এখানেও সেমলি ভাবে হচ্ছে ফ্যাক্টর গুলো করেছে, তারপরেও যে ইনভার্স করে দিয়েছে এবং এটার যে টোটাল রেশিওটা বের করেছে টেবিল 25-এও সেম সিমিলার করে দেয়। ওকে, এটা করা হয়েছে ফ্যাক্টর ওয়েটস গুলো দিয়ে, তারপরে যোগ করে এটারও অ্যাভারেজ করে প্রায়োরিটি সিলেক্ট করা হয়েছে এবং সেটাতে দেখো 27-এও এখানে হচ্ছে শুধু ফ্যাক্টর ওয়েট করা হয়েছে প্রত্যেকটা। এবং লাস্টলি যে করা হয়েছে 28-এ এই যে ফ্যাক্টর ওয়েট বের হয়েছে, এটার সাথে ওই যে অল্টারনেটিভ গুলোর যে ভ্যালু গুলো ছিল সেগুলো গুণ করে তোমাদের হচ্ছে টেবিল 28-এ এই ক্যালকুলেশন করা হয়েছে। সো এই যে কলাম টোটাল যেটা আছে এটা দিয়ে আমরা দেখতে পাচ্ছি যে কম্পিউটার সিস্টেম এ হচ্ছে সবগুলো ওয়েট এর সাথে দিয়ে দেখছি যে এটা হচ্ছে আমাদের এখানে বেস্ট সিলেকশন। এটা হচ্ছে স্টেপ 5 পর্যন্ত। এটা স্টেপ 6 হচ্ছে এখানে দেয়া নাই, মানে করা নেই এখানে, এটা আরেকটা হচ্ছে কনসিস্টেন্সি ভ্যালু নিয়ে। এই কনসিস্টেন্সি ভ্যালুটা করার পরেই শেষ হয়ে যাবে। দেখো তোমাদের মানে একটু কমপ্লেক্স লাগছে হয়তো, এটা দিয়ে তোমরা কি করবা বলো, মানে বুঝতে পারছো জিনিসটা, তোমরা একবার দেখলেই বুঝতে পারবে এটা হচ্ছে ইয়া করেই করা হয়েছে। এইটা ম্যাথ গুলোর ক্ষেত্রে যেটা হবে, তোমাদের কিছু দেয়া থাকবে ফ্যাক্টরস এর ওয়েট গুলো, কারণ ওয়েটটা তো তুমি নিজে বসাতে পারবা না, এটা দেয়া থাকবে, দিয়ে তারপরে হচ্ছে করতে হবে। তোমরা একটু টেবিল গুলো দেখো, হ্যাঁ টেবিল গুলো একটু দেখো, যদি কোনো কিছু না বুঝতে পারো কোথা থেকে কোনটা আসছে আমাকে একটু জিজ্ঞেস করো। টেবিল 28 পর্যন্ত তোমরা একটু দেখো। তোমরা একটু দেখো, আমি একটু 5 মিনিট একটা ব্রেক নিচ্ছি, আমি টাউস পড়ে আসতেছি, তোমরা হচ্ছে দেখো। মানে কারো কোনো কোশ্চেন থাকলে টেবিল 28 পর্যন্ত একটু দেখো, যে কারো কোনো কোশ্চেন থাকলে আমাকে বলো।
ওকে, তোমরা কি দেখেছো স্টেপ 20 টেবিল 28 পর্যন্ত ক্লিয়ার? বুঝতে পেরেছো? কারো কোনো কনফিউশন আছে? সুমাইয়া আছো? ম্যাম এভাবে দেখেছি, এখন করতে গেলে বুঝতে পারবো যে হচ্ছে কোনো সমস্যা আছে কিনা। আচ্ছা শোনো, স্টেপ 6 টা হচ্ছে কনসিস্টেন্সি রেশিও নিয়ে, এটা তোমরা দেখো। বাট আমি যেহেতু আমি এটা এখন আর করাবো না, কনসিস্টেন্সি রেশিওটা করাবো না, ঠিক আছে? এটা তোমরা একটু দেখে নিও স্টেপ 6 টা। তো আমি যেহেতু 5 পর্যন্ত দেখালাম, স্টেপ 5 পর্যন্তই আপাতত থাকুক, আমি আর দিচ্ছি না। স্টেপ 6 টা তোমরা একটু দেখে নিও কনসিস্টেন্সি রেশিও নিয়ে। হ্যাঁ? তো যদি তোমরা ইভেন ম্যাথও পাও, আমি ম্যাথ দেই, সেক্ষেত্রে তোমাদের স্টেপ 5 পর্যন্তই করলেই হবে। ওকে? কিন্তু একটা জিনিস খেয়াল করো, এইচপি তে কিন্তু আমাদের শুধুমাত্র টেবল 28 পর্যন্ত যেটা আমরা দেখেছি, ওয়ার্ল্ড ডিসিশন প্রায়োরিটি ক্যালকুলেশনে হচ্ছে আমাদের এ সিস্টেমটা আসছে, তারপরে হচ্ছে আসছে কি বি সেকেন্ড, এবং সিটা হচ্ছে থার্ড আসছে, মানে লার্জেস্ট ওয়েটেড ভ্যালু দিয়ে। ওকে? কিন্তু আমাদের নর্মালি এইচপি তে আমরা হচ্ছে জাস্ট সলিউশনটা দেখে না, এটা হচ্ছে কনসিস্টেন্সিও দেখে, যে কোনো ইরর আছে কিনা, বা প্রত্যেকটার যে স্টেপস গুলো আছে ওতে হচ্ছে কোন ইনকনসিস্টেন্সি আছে কিনা, এগুলো দেখে কনসিস্টেন্সি রেশিওটা করে। এবং এটাতে হচ্ছে ডিপ্লিকেশন ইফোর্ট যদি কোনো থাকে সে, বা কনফিউশন থাকে, সেগুলো মিনিমাইজ করা হয়। এটা হচ্ছে এইখানে একটা আছে ফ্লেক্সিবিলিটির সেক্টর দিয়ে ওয়েটেড সাম ফ্যাক্টর করেছে। তোমরা এই স্টেপটা একটু দেখে নিবা, আমি হচ্ছে আজকে করাচ্ছি না, এটা 6 টা। হ্যাঁ, যদি কোনো কনফিউশন থাকে তোমরা আজকে অবশ্যই একটু দেখবা স্টেপ 6 টা করে, যদি কোনো কনফিউশন থাকে আমাকে নক দিবা। হ্যাঁ, আমি হচ্ছে কালকে তাহলে দরকার হলে এটা আমি একটু দেখাই দিব, জাস্ট এই 2 পেজই আছে আর কি। ওকে? আমাকে আজকে একটু জানায় রাখবা যদি কারো আজকে, এখনই আমাদের ক্লাস শেষ করার পরে, আমি তোমাদের ক্লাস শেষ আর আর নাই এখানে আর দেখাবো না। তোমরা কনসিস্টেন্সি রেশিওটা শুধু নিজেরা দেখে নিবা, এটা একটু ক্যালকুলেশন করার কাজ আছে, তো আমি এটা আসলে এভাবে বলে বলে হবে না, যেহেতু তোমরা দেখেছো অলরেডি 28 পর্যন্ত, এটা আসলে হাতে করলে তোমার জন্য একটু ক্লিয়ার হয়ে যাবে, একবার জাস্ট করলেই হবে, যে তুমি টেবিল দিয়ে দিয়ে দেখালাম, আহ, মানে বুঝতে পারলে এটা ভালো আর কি। আর কিছু নাম্বার একটু ইয়া হতে পারে, এখানকার এই বইয়ের আমি কিছু নাম্বার একটু ভ্যালু গুলা একটু কম বেশি আছে আর কি, একটু দেখে নিও আর কি তোমরা খেয়াল করে। হ্যাঁ, আচ্ছা তোমরা যেটা করবা, স্টেপ 6 টা তোমরা দেখবা, যদি না বুঝো আমাকে হচ্ছে নক দিয়ে রাখবা। হ্যাঁ, আর সুমাইয়া আমাকে একটু নক দিবা, যে ম্যাম আমরা একটু বুঝতে পারি না, আমাদেরকে একটু দেখাতে হবে কনসিস্টেন্সি রেশিও। ওকে? আর যদি তোমরা পারো, নিজেরা দেখে দেখে বুঝতে পারো এটা পারছো, যে অংশটা পড়ি, তাহলে আর লাগবে না আর কি। ঠিক আছে? এটা একটু আমাকে একটু জানাও, আজকেই জানাবা। ঠিক আছে? কালকে আমি তাহলে একটা সময় দিয়ে, এই জাস্ট বেশি না, 15-20 মিনিটের মধ্যে দেখাবো এটা তাহলে, যদি তোমরা না পারো। আর যদি তোমরা নিজেরা করতে পারো তাহলে তার লাগবে না, কিন্তু তোমরা হাতে অঙ্কটা পুরোটা করো একবার, করলে তুমি বুঝতে পারবা। আচ্ছা, তোমাদের আমি হচ্ছে প্রেজেন্টেশন আর টার্ম পেপারটা আমি হচ্ছে আজকে দিয়ে দিব, আম, আজকে রাতে হয়তো দিয়ে দিব, অথবা আগামীকাল দিয়ে দিব। তোমাদের অনলাইন প্রেজেন্টেশন হবে, প্রেজেন্টেশন অনলাইন মানে ভিডিও প্রেজেন্টেশন, হ্যাঁ, মানে আমাদের ইয়াতে হবে না। আর হচ্ছে আমি টপিকস দিয়ে দিব, টপিকস অনুযায়ী হয়তো কোনো পেপার প্রেজেন্ট করতে হতে পারে আর কি, একটা বা দুটো আর্টিকেল আইটি ইনভেস্টমেন্টের উপরে আমি টপিকস দিয়ে দিব, তোমরা তোমাদের মতো সিলেক্ট করে করতে পারবে আর কি। একটু রিসার্চ করে সেটার উপর একটা পেপার তৈরি করে তোমাদের হচ্ছে প্রেজেন্টেশন করবা। ওকে? তোমাদের তো অলরেডি গ্রুপ আছে এক্সিস্টিং, তোমাদের নামগুলো দিয়ে দিও সবাইকে দিয়ে। আর হচ্ছে ওখানে আমি ইনস্ট্রাকশন দিয়ে দিব কিভাবে করতে হবে। ওকে? সো টার্ম পেপারের ওইটা ইস্যু থাকবে। তোমরা আজকে যেটা করবা, স্টেপ 6 টা দেখবা, মানে এই ম্যাথসটা করবা অবশ্যই একবার। ঠিক আছে? এইচপির ম্যাথসটা করবা। লিস্ট হচ্ছে তোমার এই এক্সাম্পলটা আজকে করে আমাকে বলবা যে মানে বুঝতে পারোনি এরকম কিছু আছে কিনা, এই ম্যাথটা যেটা এক্সাম্পলে আছে বইয়ে, সেটা করবা। সবাই আজকে করবা, এটা করে হচ্ছে আমাকে হচ্ছে জানাবা, যদি কোনো লাগে তুমি কালকে, আমি ক্লাস দিব তাহলে কালকে একটা 15-20 মিনিটের একটা সময় দিব তোমাদেরকে একটু বোঝানোর জন্য। আর তোমরা যারা বুঝতে পারোনি তারাই আসতে পারো, কোনো সমস্যা নেই, কিন্তু আমাকে অবশ্যই জানাবা। আর যদি মনে করো যে না লাগবে না ম্যাডাম, বুঝতে পারছি, তাহলে ওকে, সমস্যা নেই। ঠিক আছে? আচ্ছা আমি তাহলে তোমাদের রোল কল করে আমি ছেড়ে দিই, তাহলে কজন আছো ম্যাম তোমরা? একটা কোয়েশ্চেন ছিল। হ্যাঁ হ্যাঁ,
সো বেসিক্যালি বলো। আমাদেরকে কয়েকটা কি পেপার দিয়ে দেওয়া হবে ওইটার উপর উই হ্যাভ টু প্রেজেন্ট? হ্যাঁ, হ্যাঁ। আমরা পেপার আর পেপার দিয়েও দিতে পারি, আমি টপিকসও দিতে পারি। তোমরা তোমাদের মতো করতে পারবা, সমস্যা আচ্ছা। নাই। আর তবে ম্যাম এটা হচ্ছে আর্টিকেলের আমাদেরকে উপরেই করবো আরকি। হ্যাঁ, বলো। আমাদেরকে টার্ম পেপারও দিতে হবে এটার উপরে? টার্ম পেপার যা বুঝছো, যেটা প্রেজেন্টেশন করবা ওটার উপরে একটা দিবা। ওদের লিখিত দিবা। বুঝছো? ম্যাম একটা আমাদের তো অনেক টাইম ক্রাঞ্চের মধ্যে আছে আমাদের না, ফাইনাল। এখন তোমাদের দিতে হবে না। এখন দিও না। তোমরা পরেই দিও। সমস্যা নেই। আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ দিও ম্যাম। না। ঠিক আছে? তোমাদের আসলে এই সেমিস্টারটা আসলে অনেক তোমাদের টানাটানিতে পড়ে গেছে আরকি বলতে গেলে। তোমার এখন টাইম তাহলে তো বলাও যাবে প্রেজেন্টেশনটা না। কারণ কবে? তোমাদের ভিডিও প্রেজেন্টেশন হবে। তোমরা তোমাদের মতো করে সময় করে আমাকে পাঠায় দিবা। তাহলে হবে। আমি ম্যাম এটাও কি টাইমিংটা আমরা পরে ফাইনাল বলে ম্যাম দিতে এটা পারবো। রেকর্ডেড নাকি আমরা এই জুমে দিব? না, রেকর্ডেড। তোমরা রেকর্ড করে দিবা। ম্যাম এটাও কি আমরা ফাইনালের পর দিতে পারবো নাকি আগে দিতে হবে? না, ফাইনালে পরে দিও। তোমাদের বেশি তো সময় নাই। পরে দিও। জি ম্যাম, ভালো। আমি হচ্ছে টাইম দিয়ে দিব, সমস্যা নাই। মানে ম্যাম তোমরা থ্যাংক ইউ। জানুয়ারি তো ম্যাম ফেব্রুয়ারির মধ্যে দিয়ে দিও। তোমাদের ফাইনাল শেষ হওয়ার পরে 1 সপ্তাহের মধ্যে দিয়ে দিও, তাহলে হবে। তো তার ম্যাম সমস্যা আমাদের নয়। মিড মার্কস গুলো যদি শুধু আগে একটু দিয়ে দেওয়া যেত আমাদের ভালো হতো। তোমাদের তো আসলে খুব কম সময়ের পরীক্ষা তো, আমাদের আসলে আরো অনেকগুলো কাজ আছে আর কি জন্য। মার্কস দিয়ে দিলে ভালো হবে, দেখি চেষ্টা করি করবো। এটা তো তোমরা পাবাই, সমস্যা নাই। তোমরা হচ্ছে যেটা ফোকাস করো, যেগুলো পড়ানো হয়েছে ওগুলো একটু দেখবা, বইটাই ভালো করে পড়বা বিশেষ করে, ঠিক আছে? বই যে অংশগুলা ফোকাস দিয়ে পড়ানো হয়েছে ওগুলো দেখবা। ওকে। আর এইচপিটা ভালো করে দেখো। আজকে ম্যাথটা এই জন্য আমি ফোকাস দিচ্ছি, ম্যাথটা করো, এইচপির ম্যাথটা। এটা আর যে অঙ্কগুলো করেছো তোমরা ফাইন্যান্সিয়াল ম্যাথস, ওটাও একটু দেখে আসো। কারণ যেহেতু কোশ্চেন গুলো এখানে থাকে আসছে, সেখান থেকে কোশ্চেন আসতে পারে আর কি ম্যাথের। ম্যাম চ্যাপ্টার 4 আর 5 যে ম্যাথ গুলো আছে ওইগুলো হচ্ছে এক্সাম্পলে একভাবে করা, তারপর হচ্ছে যে প্রবলেমস গুলো দেওয়া আছে ওইখানে আরেকভাবে করা। যেমন হচ্ছে উপরে কন্টেক্সচুয়াল ভাবে কিছু হুম। ম্যাথের কোয়েশ্চেন দেওয়া থাকে, আবার ভিতরে হচ্ছে টেবিল দেওয়া থাকে, কিন্তু অ্যান্সার করতে গেলে দেখা যায় যদি এআই এর বা কোনো সোর্স থেকে হেল্প নেই তাহলে হয় হুম। কনটেক্সটেডটার হচ্ছে অ্যান্সার দিতে আছে, কিছুটার মধ্যে হচ্ছে আবার শুধু টেবিলেরটার অ্যান্সার দিচ্ছে। আবার হচ্ছে দেখা যায় চাপ প্রবলেম 8 নাম্বারের যে কোয়েশ্চেনটা আছে এটার হচ্ছে গিয়া উদ্দীপক যেটা বা ম্যাথের যে কনটেক্সটটা দেওয়া ওইটা হুম। হচ্ছে 3 নাম্বার কোয়েশ্চেনে, যার কারণে হচ্ছে আমরা প্রবলেম ফেস করতেছি ম্যাথ গুলা করার ক্ষেত্রে। না, না, তোমরা হচ্ছে বইয়ের এক্সাম্পল দিয়ে তারপরে ওটা দেখে দেখে যেভাবে করা যায় সেভাবে করবা। প্রবলেম হলে তো আমাকে বললাম, আমি দেখাই দেবো তোমাদেরকে। আর তোমরা হচ্ছে যে মানে অন্য কিছুতে সলভ করতে চেষ্টা করলো, তারা তো তাদের মতো দিবে। তারা তো আর বই দেখতেছে না যে বই কি ধরনের করা আছে। এখানে বইয়ে কিছু প্রবলেম থাকতে পারে, কিন্তু বেসিক হচ্ছে এক্সাম্পলের অঙ্ক যেভাবে করবা এই টাইপের অঙ্কই তোমাদের থাকবে, ঠিক আছে? এক্সাম্পলটা ভালো করে বুঝতে পারলে তোমাদের যে কোনো কিছু দিলেই তোমরা কিন্তু ওটাতে নিয়ে করতে পারবা। ওকে। সেটা চেষ্টা করো। ওখানে হয়তো কিছু এক্সারসাইজে মনে হয় আমিও দেখেছি, এক্সারসাইজে মনে হয় কিছু একটু আছে। তো ওটা সমস্যা নেই। অবশ্যই এক্সাম্পলের অঙ্কগুলো করবা আর কি। এবং এক্সাম্পলের মতো সিমিলার অঙ্ক যেগুলো আছে এক্সারসাইজ, ওগুলো অবশ্যই দেখবা। ওকে। আর ম্যাম এইচপি বইয়ের যেটা, এক্সাম্পল গুলো ক্ল্যারিফাই করে করা নাই, বইটাতে প্রবলেম আছে ম্যাথমেটিক্যালি। আচ্ছা, মানে যেখানে এক্সাম্পল গুলো প্রবলেম, ক্ল্যারিফাই করে করা না, মানে জাস্ট বলা যে হ্যাঁ অ্যান্সার দেয়া যে এটা অ্যান্সার, কিভাবে এটা আসলো কি করলো এই জিনিসগুলো কিছু নাই। না, কোন জায়গায় প্রবলেম সেটা আমাকে বলতে হবে। তো তোমরা না বললে তো আমি দেখাবো কোথা থেকে? ওকে, বলতে হবে যে ম্যাম এই জায়গাটা বুঝতেছি না, আমাকে সেটা দেখান। ম্যাম মোস্টলি 4 নাম্বার আর 5 নাম্বার চ্যাপ্টারে এই প্রবলেম গুলো হচ্ছে। 4-5 হচ্ছে, তাহলে এক্সাম্পল এক্সাম্পল গুলো অনেক ভালো দেখো। করে দেওয়া। ওকে, 4-5 এক্সাম্পল গুলো দেখো শুধু। মানে এক্সাম্পল গুলো কোন জায়গায় প্রবলেম সেটা আমাকে বলতে পারো। আচ্ছা, ঠিক আছে। তো আমাকে তাহলে একটা বলো, আমি কালকে ধর একটা সময় করে যদি আমি এইচপিটার ক্লাস নেই, তোমার 6টা দেখাতে হয়, 6 পোর্শনটা, তাহলে আমি করবো আর কি। আর যদি বেশি কমপ্লেক্স মনে হয় তাহলে আমি ওই জায়গাটা যদি মনে করো তোমরা বুঝতে পারছো না বা আমি দেখি, তাহলে আমি দেখি পরবর্তীতে কি করা যায়, তুমি করবো আর কি আপাতত। এমনি হচ্ছে এখানে যা যা আছে কিভাবে করেছে সেটা দেখো আর কি, বেসিক্স আর কি। এই অঙ্কগুলো তোমরা যে তো ফাইন্যান্সে তো করেছো, মানে এগুলো এনপিভি আইআর দিয়ে অঙ্কগুলো, তো কিছুটা ম্যাম হতে পারে, কিন্তু সমস্যা হওয়ার কথা না। বলো। ম্যাম ম্যাম ইন্টারে আমাদের যেভাবে ফাইনাল দেখছি ওই ক্ষেত্রে যে ফর্মুলা গুলা ইউজ করছিলাম এখানে ফর্মুলায় কিছু চেঞ্জ আছে। আচ্ছা, আচ্ছা। না, এখানে যে বইয়ের ফর্মুলা ইউজ করেছে সেটাই ইউজ করবা। কারণ এটা তো আইটি ইনভেস্টমেন্টের ক্ষেত্রে এটা লেখা বইটা,
সো আইটি ইনভেস্টমেন্টের ইয়েতে আসছে আর কি। আচ্ছা ম্যাম, সেক্ষেত্রে আমরা তাহলে একদিন সময় নিয়ে আমাদেরকে তাহলে পরশুদিন না হয় আমরা ম্যাথ গুলো দেখি, পরশুদিন যদি একটা ক্লাস নেওয়া যেত, যদি আমাদের প্রবলেমস গুলো সলভ করানোর জন্য ম্যাথ। হ্যাঁ, তোমাদের কোথায় প্রবলেম তোমরা তোমরা একটু দেখে রাখো আর কি। হ্যাঁ, জি ম্যাম, একদিন তাহলে সময় দিলে ভালো হয়, তাহলে আমরা দেখে রাখলে দেন কালকের পর দিন যদি হতো ক্লাসটা বেটার হতো আর কি। লিস্ট এক্সাম্পল গুলো দেখো। আমি যেগুলো এক্সাম্পল গুলো দেখিয়েছি সেগুলোতে প্রবলেম ছিল, সেগুলো করেছো? ম্যাম এক্সাম্পল গুলা ঠিক আছে, জাস্ট হয়েছে কি আমরা যখন একবার ক্লাসে ম্যাথস করছিলাম তখন আর কি একটাই দেখা গিয়েছে যে ওখানে অ্যাকচুয়ালি 13,000 হওয়ার কথা, ওখানে আরো বেশি লেখা, যে কারণে অ্যান্সারটা ডিফার করতেছে, বাট বেসিক ফরম্যাটে করলে তো অ্যান্সারটা ডিফারেন্ট আসতেছে। সো আমরা যদি বেসিক ফরম্যাট যেটা বইয়ে মেনশন করা আছে ওইটা করেই করলেই হবে না ম্যাম? হ্যাঁ হ্যাঁ, ওইটা করলেই তো হবে, তোমাদের লাগবে না। এটা হতে পারে তোমাদের একটু ভ্যালু কম বেশি হতে পারে, যে প্রিন্টিং মিস্টেকও থাকতে পারে অনেক সময়। তোমরা মানে বেসিক যে ফরম্যাটে সেটাতেই করবা, ঠিক আছে? ওটার যে অ্যান্সার আসবে সেটাই তোমাদের। এটা যদি মনে করো যে ওখানে দেওয়া আছে এই ফর্মুলা কিন্তু আসলে আনসার লিখছে আরেকটা, সেটা তো আর হবে না। ওকে, যে ফর্মুলাতে আসে তোমার যেটা ক্যালকুলেশনে আসবে রেজাল্ট সেটাই তুমি দিবা। ওকে, ওটা নিয়ে প্রবলেম না। তোমরা যেটা ফর্মুলা আমি যেগুলো ক্লাসে দেখিয়েছি যেগুলো, সেগুলো একটু দেখো। সেগুলোতে যে কোনো প্রবলেম ফেস করছো কিনা, যে ফর্মুলা দেয়া আছে সেই ফর্মুলাতে যদি এরকম হয় যে ক্যালকুলেশনে আরেকটা দেয়া আছে কিন্তু আসলে তোমাদের ক্যালকুলেশন আরেকটা আসছে, তোমাদের যেটা ক্যালকুলেশনে আসবে ফর্মুলাতে ইউজ করে সেটাই তোমরা দিবা। ওকে, ওটা তখন ফলো করতে হবে না। আর ম্যাম ফাইনালে ম্যাথস আসার প্রবাবিলিটিটা কেমন? লাইক আমরা তো আজকে যেটা এরকম শিখলাম এটা একটা বড় ম্যাথ, এটাকে আরো বেশি এমফাসিস দিয়ে শেখা উচিত। এইটা আমি বলি, এটা তোমরা দেখতে পারো, এটার এক্সারসাইজ গুলো দেখো। হ্যাঁ, সব ম্যাথ এরকম না। এটা তো একেবারে স্টেপ 1 থেকে আমরা 6 ছিল, আমি 5 পর্যন্ত মিলি দেখালাম এখন তোমাদেরকে। স্টেপ 6টা স্টেপই, এর ভিতরে 5টা স্টেপ দেখলাম। তো এখন এই যে যেগুলা বললাম কাউন্টিং করা, স্টেপ 1 এ ওই ডিসিশন হায়ারার্কি করা, 2 তে পেয়ার ওয়াইজ কম্পারিজন করে মার্কিং করা। এগুলো তো ধরা তোমাদের হয়তো অনেক সময় দেয়াই থাকবে, দেখবা ম্যাথ গুলোতে। ওকে, সো ম্যাথ গুলোতে যেটা দেয়া থাকবে সেটা তো তোমাদের করতে হচ্ছে না। তখন যেটা হতে পারে, যদি আমরা বলি এইচপি প্রসিডিওরটা বলো, তখন ধর বলবা যে এখানে এইচপি প্রসিডিওর স্টেপ 1 হিসেবে এখানে ওভারঅল ডিসিশন এটা সিলেক্ট করতে হবে, এখানে ফ্যাক্টর ওয়াইজ দেখতে পাচ্ছি, মানে ফ্যাক্টর গুলো বা ক্রাইটেরিয়া গুলো এই 4টা ক্রাইটেরিয়া দেখা যাচ্ছে। মানে তোমাদের ম্যাথে হয়তো দেয়াই থাকবে, এটা যদি ম্যাথ থাকে সেক্ষেত্রে দেয়াই থাকবে যে তোমার এই জিনিস উপরে ধরো টেবিল থাকবে, একটা টেবিল দিয়ে দেওয়া হলো যে ফ্যাক্টরের 1 to 9 স্কেলটা যেটা করা সেটা তোমার দেয়াই থাকবে। তো এক পোর্শন আপার পোর্শন ধরো দেয়া আছে, তার লোয়ার পোর্শন তো তোমরা করতেই পারবা। ওকে, সো এরকম ফ্যাক্টর দেয়া থাকবে। এরকম হলে তো বাকি জিনিসটা আবার এক্সপ্লেন করবা আর কি, যে স্টেপ 1 এ আমি এটা করা, 2 তে আমি দেখতে পাচ্ছি এইভাবে করা আছে, তো আমি এটাকে এইভাবে করে, তারপরে 3 তে স্টেজ আপ কোনটা করা, এটা তোমরা যে 2-1টা অঙ্ক করলেই তোমরা বুঝতে পারবা কিভাবে করেছে। ওকে, আর এখানে মেইনলি কি তোমার ক্যালকুলেশনে খুবই নিটি হতে হবে তা না, তোমার মেইনলি ডিসিশনটা কি আসতেছে সেটাই। কারণ এগুলো মোটামুটি খুবই কাছাকাছি না, একটু ডিফারেন্স আছে। তোমরা মোটামুটি দেখে বুঝতে হবে যে কোন সলিউশনটা বেস্ট হয়তো বা নিতে পারি এইচপি অনুযায়ী, সেটা আর কি করা আর কি। আমি স্টেপ 5 পর্যন্ত দেখিয়েছি। যদি আমি এরকম হয় যে তোমাদের হচ্ছে না বা তোমরা বুঝতে পারছো না বা এরকম, আমারও সময় হচ্ছে না, এরকম যদি হয় সেক্ষেত্রে আমি তোমাদেরকে করে দেবো যে ম্যাথের যদি থাকে তোমাদের স্টেপ 5 পর্যন্তও থাকতে পারে এরকম। ওকে, আমি যদি দেই আর কি, তাহলে স্টেপ 5, কারণ আমাদের এখানে তো দুজন এক্সামিনার আছে, সো আরেকজন এক্সামিনার কি দেবে সেটা আমি বলতে পারছি না। কিছু কোশ্চেন তোমাদের কমনও থাকতে পারে, কিছু কারণ তোমরা জানো যে এক্সামিনার সেকেন্ড এক্সামিনার থাকে, উনি কি ধরনের কোশ্চেন দিচ্ছে সেটা আমরা বলতে পারছি না। এই জন্য আমি বললাম যে তোমরা প্রিপেয়ার থাকো, বেসিক ফর্মুলা ওয়াইজ করবা, তাহলে তোমাদের জন্য ইজি হবে। ওকে, ম্যাম আর অন্য ম্যাম লাস্ট কোয়েরিটা ছিল ম্যাম, চ্যাপ্টার 1 থেকে 8 পর্যন্ত ফাইনাল সিলেবাস। হ্যাঁ, চ্যাপ্টার 1 থেকে 8 আজকে আমি যা পড়ালাম এই বিষয়গুলোই দেখবা। ওকে, মানে আর আর যা দেখিয়েছি কিন্তু দুটোই ছিল, আজকে বেশি ছিল না। সিএসএফ টা, টেলফি মেথডটা বললাম, আর ব্যান্ড স্কোর কার্ডের যে কন্টিনামটা দেখাইছি এটা, আর মাল্টিফ্যাক্টর স্কোয়ার মেথডের এটা কি, টাইপস গুলা বললাম, দুটো আনওয়েটেড আর ওয়েটেড। আর এইচপি র একটা আমরা এইচপি টা আমরা কখন ইউজ করি, এটা মাল্টিফ্যাক্টর স্কোয়ার মেথডের মধ্যে এইচপি টা একটু ডিফারেন্ট, আমরা কখন ইউজ করি এটা দেখলাম।
বা এইচপি কি জিনিস সেটা দেখবা, আর একটা হচ্ছে যে একটা ম্যাথ দেখবা, মানে এক্সাম্পল ম্যাথে দরকার হলে ভালো করে করবা, তাহলে যে কোনো কিছু দিলে এই প্রসিডিওরে আসবে, ঠিক আছে? মানে এর বাইরে তুমিও পাবা না, যা যা পড়াইছে অ্যাটলিস্ট আগে 8 পর্যন্ত এইটুকুই। আর এক্সারসাইজ গুলো তোমরা দেখো আর কি, এক্সারসাইজ গুলো যে আমাদের, আমি হয়তো আলাদা করে বলছি না, তোমরা এইটা দেখলেই বুঝতে পারবা কোনটা করতে হবে। ম্যাম অন্যান্য চ্যাপ্টারের প্যাটার্নটা কিরকম হবে, যে ম্যাথ আসবে বা নাকি ম্যাথ থিওরি ম্যাথের মিক্সড তো আসবে? 2-3টাই চ্যাপ্টার, অন্যগুলো তো আর ম্যাথ নাই, সব তো থিওরি, ম্যাথ তো নাই। ম্যাম ম্যাথেরটা 4, বললাম 4, 5, 6 4, 5, 6 আর হচ্ছে মনে হয় লাস্টে আজকে যে ম্যাথটা করালেন এগুলো হচ্ছে ম্যাথ। 4-5 আর হচ্ছে 8, হ্যাঁ, আর মনে হয় কস্ট বেনিফিট 4, 5, অ্যানালাইসিস 6 আর হচ্ছে এই যে 8। হ্যাঁ 6 হচ্ছে আছে, কিন্তু 6-এর মনে হয় ম্যাথস হয়তো অত ইয়া নাই অতটা ম্যাম না। ওই যে কস্ট বেনিফিটস এর ম্যাথ। হ্যাঁ হ্যাঁ কস্ট বেনিফিট তো এটা এনপিভি অল্প একটু আছে, এনপিভিটা ইউজ করে, তো দেখছো মনে হয় নিশ্চয়ই, দেখার কথা পড়ছো এটা। কস্ট বেনিফিট অ্যানালাইসিস তো ইম্পর্টেন্ট চ্যাপ্টার, দেখবা। ম্যাথ মেইনলি 4, 5 আর 8 আর কি, ধরো ম্যাথ রিলেটেড যদি পাও আর কি, ওকে। আর কস্ট বেনিফিট অ্যানালাইসিস তো মনে হয় একটা ম্যাথ আছে, এক্সাম্পলেরটাই দেখে নিও, এক্সাম্পল যেটা আছে সেটাই, ওটা এক্সারসাইজ না করলেও হবে। ওকে ম্যাম। ওকে, তো তোমাদের হচ্ছে ফাইনালি 1 থেকে 8 থাকবে। আমি হচ্ছে তোমাদের প্রেজেন্টেশন বা টার্ম পেপার যেটা করবো সেটাই প্রেজেন্টেশন। তো আমি তোমাদেরকে টপিকস দিয়ে দিব, তো তোমরা সেই অনুযায়ী আমি প্রেফার করবো হচ্ছে আর্টিকেল দেখতে পারো, 1-2টা আর্টিকেল বা 2টা বা 3টা আর্টিকেল মিলাই তোমরা তোমাদের মতো করে করবা, এটা তোমাদের উপরে থাকবে আর কি কিভাবে করবা, এবং তোমাদের ওইটার উপরেই একটা কম্পাইল করে টার্ম পেপার করে দিবা। ধরো 3টা পেপার পড়লা, তোমাদের একটা আন্ডারস্ট্যান্ডিং গ্যাদার করলো, এবং তুমি যেটা প্রেজেন্ট করছো সেটার উপরে টপিক্স এর উপরে ধরো 3 বা 4, বেশি না, তোমাদের যে সিলেক্ট করছো সেটার উপরে সামারি করে আমাকে দিও আর কি টার্ম পেপারটা হচ্ছে আমাকে তোমরা ইয়াতে দিবা, সফট কপি দিবা, একটা হার্ড কপিও দিবা ডিপার্টমেন্টে, ওকে, হার্ড কপি একটা দিবা। আর হচ্ছে আর ভিডিও প্রেজেন্টেশনটা তো আমাকে ইয়াতে মেইলে পাঠাবা। আচ্ছা আমি এটা লিখে দিব আজকে বা কালকের মধ্যে, আমি এটা পাঠাই দিব, আর এটা তোমাদের হচ্ছে পরীক্ষার পরে, সো ফাইনালের মধ্যে এটা নিয়ে চিন্তা করতে হবে না, ফাইনাল পরে হচ্ছে নিয়ে বসো আর কি, ওকে। আচ্ছা আমি রোল কল করছি, তোমাদের আছো কয়জন? 56, তো মনে হয় বিয়ারডেনি পেয়ে যাবো। আচ্ছা আমি রোল কল করি, হ্যাঁ। সেকশন এ, রোল 3 আছে? আচ্ছা, নাই। 5, ম্যাম ছিল এতক্ষণ, ও নেট 7, ডিসকানেক্ট হয়েছে। ও 5 আচ্ছা ছিল। 7, ইয়েস ম্যাম। 11, প্রেজেন্ট ম্যাম। 13, Yes, ma'am. 15, Present, ma'am. 17, Yes, ma'am. 19, Yes, ma'am. 21, 23, 25, 27, একটা মিনিট। আচ্ছা 27, 29, Yes, ma'am. 31, Present, ma'am. 33, Yes, ma'am. 35,